হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউট পিএসসির আরেকটি ইংলিশ ক্লাসে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমরা অলরেডি আমরা লাস্ট ক্লাসে শেক্সপিয়ার নিয়ে পড়েছি। আজকের ক্লাসে আমরা দেখব শেক্সপিয়ারস কন্টেম্পোরারিজ। কন্টেম্পোরারিজ মানে হচ্ছে শেক্সপিয়ারের টাইমে আরও যে রাইটাররা ছিলেন তারা বা তাদের যে লেখাগুলো সেই জিনিসগুলো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টেই কে আছেন? স্যার ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি শেক্সপিয়ারের সময়ের একজন খুব বড় বা খুব একজন ফেমাস একজন রাইটার, আমরা সকলেই জানি। সো ফিলিপ সিডনির তার বার্থ ইয়ার হচ্ছে, দেখো, 1554, ঠিক আছে? এবং তিনি মারা গেছিলেন 1586। তো এটা হচ্ছে তার লাইফ স্প্যান, ঠিক আছে? ফিলিপ সিডনির লাইফ স্প্যান দেখো কি, 1554 টু 1586, ঠিক আছে? অ্যান্ড ফিলিপ সিডনি ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য এম্বডিমেন্ট অফ কাস্টিগলিওনিস কোর্টিয়ার। কাস্টিগলিওনি ছিলেন একজন রুলার, তার কোর্টিয়ার মানে তার কোর্টে কিন্তু ফিলিপ সিডনি ছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে সিডনির সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড সিডনি ওয়াজ বর্ন ইন কেন্ট। কেন্ট একটা জায়গার নাম, ঠিক আছে? ইংল্যান্ডের একটা জায়গার নাম হচ্ছে কেন্ট। ইনটু অ্যান অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি মানে কি, মানে খুব রিচ, ঠিক আছে? খুব রিচ একটা ফ্যামিলিতে কিন্তু সিডনি জন্মেছিলেন, ঠিক আছে? এরকম নয় যে উনি খুব মিডল ক্লাস বা লোয়ার ক্লাস বা সেরকম কোনো ক্লাস থেকে বা সেরকম কোনো ফ্যামিলির একজন ছিলেন। সিডনি কিন্তু খুব অ্যারিস্টোক্র্যাটিক একটা ফ্যামিলিতে জন্মেছিলেন। এবং কিং ফিলিপ টু, ঠিক আছে? কিং ফিলিপ টু ওয়াজ ইজ গডফাদার। কিং ফিলিপ টু ওয়াজ ইজ গডফাদার মানে কি, দ্বিতীয় যে ফিলিপ, ঠিক আছে? রাজা দ্বিতীয় ফিলিপ, তিনি ছিলেন ওনার গডফাদার। গডফাদার মানে কি, তোমরা কি কেউ জানো? গডফাদার মানে হচ্ছে যিনি বাবার মতো একজন, ঠিক আছে? মানে যিনি হয়তো ওনাকে খুব লাইফে কিভাবে চলতে হবে তার একটা দিক নির্দেশ দিয়েছিলেন, বা ওনাকে অনেক রকমভাবে ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিলেন। এরকম কোনো পার্সনকে, বা যারা আমাদেরকে হয়তো লাইফের অনেক কিছু অ্যাডভাইস দেয়, দিক নির্দেশ দেয়, হাউ টু লিভ, হাউ টু ডু সামথিং, হাউ টু অ্যাচিভ সামথিং ইন আওয়ার কেরিয়ার। ওকে, সো এইসব যারা নির্দেশিকা দেয় মোটামুটি তাদেরকে আমরা বলি কি, গডফাদার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, ফুলক গ্রেভিল। এটা কিন্তু খুব আম, ইম্পর্টেন্ট একটা কি বলবো, ইম্পর্টেন্ট একটা ফিগার। সেটা হচ্ছে ফুল গ্রেভিল। ফুল গ্রেভিল কে ছিলেন? ফুল গ্রেভিল ওয়াজ হিজ, দেখো, লাইফ লং ফ্রেন্ড অ্যান্ড ফিউচার বায়োগ্রাফার। বুঝতে পারলে? বায়োগ্রাফার মানে কি, ইন ফিউচার ফিলিপ সিডনির বায়োগ্রাফি কে লিখেছিলেন? এই মানুষটা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। হু ওয়াজ সিডনিজ ফ্রেন্ড অ্যান্ড ফিউচার বায়োগ্রাফার অর হিজ বায়োগ্রাফার, ঠিক আছে? সো এটার অ্যান্সার কি হবে? যে হচ্ছে ফুল গ্রেভিল। আচ্ছা, নেক্সট দেখো, এইটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে হি লেফট অক্সফোর্ড, ঠিক আছে? অক্সফোর্ড মানে তোমরা জানো অক্সফোর্ড ইউনিভার্সিটি। ওকে, অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে কি, অক্সফোর্ড, ঠিক আছে? সো হি লেফট অক্সফোর্ড উইদাউট টেকিং এ ডিগ্রি। অক্সফোর্ডে উনি কিন্তু ভর্তি হয়েছিলেন এবং ক্লাসও করেছিলেন, বাট হি লেফট অক্সফোর্ড উইদাউট টেকিং এ ডিগ্রি। কোনো ডিগ্রি না নিয়েই কিন্তু উনি অক্সফোর্ড থেকে বেরিয়ে গেছিলেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট কি, হি ইম্বাইবড ভ্যালুস অফ ইম্বাইবড
values of chivalric humanism. Now what is this chivalric humanism? chivalric humanism হচ্ছে হিউম্যানিজম নিয়ে আগের ক্লাসে আমরা অনেক কথা বলেছি যে হোয়াট ইজ হিউম্যানিজম। হিউম্যানিজম হচ্ছে কোনো মানে যেখানে হিউম্যান উইল বি দ্য সেন্টার অফ এভরিথিং, নট গড। মানুষ থাকবে কি সবকিছুর কেন্দ্রে হচ্ছে মানুষ, ঠিক আছে। এভরিথিং ইজ ফর হিউম্যান, আর লিভিং ফর হিউম্যান, ঠিক আছে। কোনো কিছু একটা আবিষ্কার করছে সেটাও হিউম্যান, দ্য হিউম্যান হ্যাজ দ্য পাওয়ার টু ক্রিয়েট এনিথিং, টু ইনভেন্ট এনিথিং, ঠিক আছে। আর শিভালরিক হিউম্যানিজম মানে হচ্ছে মানুষের মধ্যে যে শিভালরি, কোনো নারীকে সম্মান করা হোক, সেটা বয়স্কদের গুরুজনদের সম্মান করা থেকে শুরু করে যে কাউকে সেই সম্মানটা দেখানো, এইটাই হচ্ছে শিভালরিক হিউম্যানিজম। এই যে শিভালরিক হিউম্যানিজম, এই জিনিসটা শিভালরিক হিউম্যানিজমের যে ভ্যালুগুলো, এইগুলো কিন্তু সিডনি তার লেখার মধ্যে দিয়ে বা তার নিজের জীবনের মধ্যে দিয়ে কিন্তু অনেকভাবে সেটা কি করেছিলেন, প্রতিফলিত করেছিলেন, ঠিক আছে। তো এই অবধি বুঝতে পারলে সবাই? দেখো এবার নেক্সট স্লাইড আমরা যাচ্ছি। দেখো নেক্সট হচ্ছে সিডনির দ্য বিগিনিংস অফ হিজ কেরিয়ার, ঠিক আছে। সিডনির কেরিয়ারের বিগিনিং কিভাবে হচ্ছে দেখো। ইন 1572 হি ট্রাভেলড অ্যাব্রড, ঠিক আছে। অ্যাব্রডে গেছিলেন। এবার আমাদের কাছে অ্যাব্রড মানে কি, ইংল্যান্ড, ইউএসএ, ওকে, দেন রাশিয়া, ফ্রান্স, এগুলো অ্যাব্রড। সেম, উনি যেহেতু ইংল্যান্ডের মানুষ ছিলেন, ওনার কাছে অ্যাব্রড কি ফ্রান্স, ইতালি, জার্মানি অ্যান্ড আদার ইউরোপিয়ান রিজিয়ন্স, ঠিক আছে। উনি ইউরোপিয়ান কান্ট্রির একজন মানুষ ছিলেন, ঠিক আছে। সো উনি অ্যাব্রড বলতে কোথায় কোথায় গেছিলেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, এইসব জায়গায়, ঠিক আছে। এইবারে কেন গেছিলেন এইসব জায়গায়, কেন ঘুরতে গেছিলেন? টু লার্ন ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। ফ্রান্সে গেছিলেন ফ্রেঞ্চ শিখতে, দেন জার্মানিতে গেছিলেন জার্মান শিখতে। কেন? তখনকার দিনে কিন্তু এতটা, এখন যেমন আমরা অনেক কিছু মানে নিউ ল্যাঙ্গুয়েজেস শেখার জন্য অনেক কিছু অ্যাপ আছে, আমাদের বই আছে, তখনকার দিনে তো এত ইজিলি অ্যাক্সেসিবল ছিল না এই জিনিসগুলো। ওই জন্য উনি ওই নতুন ভাষাগুলো শেখার জন্য কি করেছিলেন, উনি ডিরেক্ট ওই কান্ট্রিগুলোতেই চলে গেছিলেন, ঠিক আছে। সো অফকোর্স এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে উনি কিন্তু খুব একজন স্কলার মানুষ ছিলেন, মানে পড়াশোনা করতে ভালোবাসতেন, লিখতে ভালোবাসতেন, এবং নতুন নতুন ভাষার, এই সব ভাষাগুলোর যেসব রাইটিংগুলো আছে, যেসব নভেলগুলো আছে, যেসব পোয়েট্রিগুলো আছে, এই সবগুলো শেখার জন্য উনি কিন্তু এইসব জায়গাগুলোয় বা ওইগুলো পড়ার জন্য কিন্তু এইসব জায়গাগুলো উনি ট্রাভেল করেছিলেন, ঠিক আছে। এইবারে নেক্সট দেখো, গ্রেভিল সেইজ। গ্রেভিল ইজ আ ক্রিটিক, ঠিক আছে। উনি কি বলেছিলেন সিডনি সম্পর্কে, যে হোয়ারসো এভার হি ওয়েন্ট হি ওয়াজ বিলাভেড অ্যান্ড ওবেইড, ঠিক আছে। মানে উনি যেখানেই গেছিলেন, এটাকে সিডনির ব্যাপারে বলেছিলেন, ঠিক আছে। এইটা কার ব্যাপারে বলেছিলেন? অ্যাবাউট সিডনি, ঠিক আছে। যে উনি যেখানেই গেছিলেন সেখানেই মানুষজন ওকে কি করেছিলেন, ভালোবেসেছিলেন এবং ওনাকে খুব মান্যতা দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেনি বুকস আর ডেডিকেটেড টু হিম ইন দিস কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইংল্যান্ড। হ্যাঁ, অনেক কিছু বই কি হয়, আমরা অনেক সময় রাইটারদের দেখি কি তারা কাকে উৎসর্গ করেছেন, তাদের কোনো প্রিয় মানুষকে অথবা তাদের বাবা মাকে, ঠিক আছে। অনেক সময় ওয়াইফকে বা হাজবেন্ডকেও ডেডিকেট করা হয়, এবং তার সাথে সাথে কোনো একজন খুব ফেমাস রাইটারকে সেটাও কিন্তু ডেডিকেট করা হয়। সেই জন্য এইখানে কি হয়েছিল, সিডনি কি করেছে, সিডনিকে ডেডিকেট করেছিল অনেকে অনেক বই। তার মধ্যে বিখ্যাত দুটো বই হচ্ছে স্পেন্সার্স শেপার্ডস ক্যালেন্ডার, ঠিক আছে। আর একটা কি, স্পেন্সার সট সিডনিস প্যাট্রোনেজ, মানে সিডনিকে কিন্তু প্যাট্রন করেছিল স্পেন্সার, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্পেন্সার্স শেপার্ডস ক্যালেন্ডার ওয়াজ ডেডিকেটেড টু হুম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এইটা কিন্তু পিএসসিতে আসার মতো একটা কোয়েশ্চেন, যে স্পেন্সার্স শেপার্ডস ক্যালেন্ডার ওয়াজ ডেডিকেটেড টু হুম, দ্য অ্যান্সার উইল বি ফিলিপ সিডনি, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, হিজ প্রমিসিং
স্টার্ট টু আ পাবলিক কেরিয়ার নেভার বি ফুলফিলড। ঠিক আছে। আচ্ছা, পাবলিক কেরিয়ার বলতে উনি যেই সময়ে লিখেছিলেন সেটা মানে সেই সময় কিন্তু অতটাও কি বলবো, অতটাও উনি পপুলারিটি পাননি বা সেই লেভেলের ক্রেজ কিন্তু ছিল না। বাট আফটার হিজ ডেথ ওর রাইটিংগুলো কিন্তু খুবই পপুলার হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো। হ্যাঁ, অ্যাজ অ্যান এলিজাবেথেন কোর্টিয়ার। কোর্টিয়ার মানে কি জানো তোমরা সবাই, যে কোর্টিয়ার মানে হচ্ছে কোর্টে যারা থাকে, সভাসদ বাংলায় যেটাকে বলে। কোর্টে যারা থাকে, কোনো একজন রাজার কোর্টে কারা থাকে, যেরকম তোমরা যদি গোপাল ভাঁড় দেখে থাকো তাহলে দেখতে থাকবে সেখানে কি আছে, কবি আছেন, ঠিক আছে, একজন বিদূষক আছেন হাসানোর জন্য, মন্ত্রী আছেন। তো তাদেরকে কি বলা হয়, কোর্টিয়ার। মানে সভাতে যারা থাকেন, রাজার সভাতে যারা থাকেন। সেই রকম ইংল্যান্ডের কুইন এলিজাবেথের কোর্টে কোর্টেও একজন পোয়েট ছিলেন। অফকোর্স পোয়েটরা তো থাকেই, টু এন্টারটেইন দ্য রুলার্স। ওকে। তো এলিজাবেথের কোর্টেও কে ছিল কোর্টিয়ার হিসাবে বা পোয়েট হিসাবে, কে ছিলেন, ফিলিপ সিডনি কিন্তু ছিলেন ওখানে। ঠিক আছে। আচ্ছা, এবং ফ্ল্যাকচুয়েটিং, ফার্স্ট পয়েন্ট দেখো কি, ফ্ল্যাকচুয়েটিং রিলেশনস উইথ দ্য কুইন। মানে কি, কুইনের সাথে ওনার সম্পর্ক, মানে সিডনির সম্পর্ক কখনো থাকতো খুব ভালো, আবার কখনো থাকতো হয়তো অতটা ভালো নয়, একটু হয়তো খারাপ দিকে চলছে। ঠিক আছে। সো কুইনের সাথে এই যে রিলেশনটা, এটা কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করতো, মানে কখনো ভালো কখনো খারাপ। এবং এইটা কেন ইম্পর্টেন্ট বলো, এটা ইম্পর্টেন্ট কারণ কুইনের সাথে ভালো সম্পর্ক থাকলে তবেই কিন্তু কুইন কিন্তু তাকে অনেক কিছু, সেটা মানি বলো বা অন্য কোনো রকম হেল্প, সেটা কিন্তু দেবে। যখন হবে না তখন কিন্তু কুইন সেটাও কিন্তু দেবে না, তাকে হেল্প করবে না, বা তার উপর রেগে গেলে অবভিয়াসলি তাকে মানিও দেবে না। তো এই জিনিসটা কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে সিডনি ওয়াজ অ্যান আর্ডেন্ট প্রোটেস্ট্যান্ট, দ্য কুইন হ্যাড কশাস রিলিজিয়াস পলিসি। এইবারে কুইনের সাথে ওনার বিরোধটা কেন বাড়তো, বিরোধটা বাড়তো কিন্তু ধর্ম নিয়ে, রিলিজিয়ন নিয়ে। রিলিজিয়ন নিয়ে এবারে কেন, দেখো, খ্রিশ্চিয়ানিটিতে, দেখো এখানটায় লিখছি, খ্রিশ্চিয়ানরা কিন্তু ওরা আবার দু রকমের, আহ, কি বলবো, দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যাথলিক, আরেক দল হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। এইবারে সিডনি, সিডনি ওয়াজ অ্যান প্রোটেস্ট্যান্ট, বাট কুইন বা ওই ইংল্যান্ডের যে রাজ পরিবার তারা কিন্তু অলওয়েজ ক্যাথলিক। ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট ছিল সিডনি অ্যান্ড কুইন ওয়াজ ক্যাথলিক। ঠিক আছে। এই কারণে কিন্তু এদের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা বাঁধতো বা মাঝে মাঝেই বিরোধ বাঁধতো এই ধর্মকে নিয়ে বা রিলিজিয়নকে নিয়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, wrote to the queen in 1579 advising her against marriage with Duke of Anjou। ঠিক আছে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে উনি কুইনকে বলেছিলেন যে ডিউক অফ অ্যানজোর সাথে বিয়ে না করতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাড টু লিভ কোর্ট অন দিস অ্যাকাউন্ট অ্যান্ড লিভড উইথ হিজ সিস্টার মেরি হার্বার্ট। মেরি হার্বার্ট ওয়াজ কাউন্টেস অফ পেমব্রোক। ঠিক আছে। দেখো, মেরি হার্বার্ট। আচ্ছা, এই কারণে এই যে কুইনকে এই যে লেটারটা লিখেছিল এবং অ্যাডভাইস দিয়েছিল যে আহ, এর সাথে ম্যারেজ করো না, ডিউক অফ অ্যানজোর সাথে ম্যারেজ করো না। এই কারণে কি হয়েছিল, অফকোর্স এটা শুনলে কুইন তোকে তাড়িয়ে দেবেই। কুইন কি করেছিল, ওকে তাড়িয়ে দিয়েছিল। এবং তারপরে ও কি করেছিল, রেস্ট অফ হিজ লাইফ হি লিভড উইথ হিজ সিস্টার মেরি হার্বার্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হু ওয়াজ সিডনি সিস্টার, এটাও আসতে পারে পিএসসির কোয়েশ্চেনে, যে মেরি হার্বার্টের নাম। এবং মেরি হার্বার্ট ওয়াজ
কাউন্টেস অফ পেমব্রোক, ঠিক আছে, ফর এ ওয়াইল। সিস্টারের সাথে মেরি হার্বার্ট কে ছিল? কাউন্টেস অফ পেমব্রোক, পেমব্রোকের সম্রাজ্ঞী ছিলেন, ঠিক আছে। আর এই সময়টাতে যখন উনি মেরি হার্বার্টের সাথে থাকতেন, সেই সময় কিন্তু আর্কাডিয়া লিখেছিলেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা রাইটিং সিডনির কেরিয়ারের, সেটা হচ্ছে আর্কাডিয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগেইন এই সব কিছু ঝামেলার মধ্যে তারপরে আবার 1585-এ এগেইন হি রিটার্ন টু এলিজাবেথস কোর্ট। তাহলে কি হচ্ছে, একবার এলিজাবেথের কোর্টে থাকছে, ঝামেলা হচ্ছে, হ্যাঁ, গিয়ে বোনের কাছে থাকছে, এগেইন আবার কিন্তু এলিজাবেথের কোর্টেই ফিরছে। তো এইটাই বলা হচ্ছিল ফার্স্টে যে ফ্ল্যাকচুয়েটিং রিলেশনশিপ। কুইনের সাথে কি ছিল রিলেশনশিপটা? ফ্ল্যাকচুয়েটিং, মানে কখনো একেবারে ভালো নয় বা একেবারে খারাপও নয়, কখনো ভালো থাকছে, কখনো খারাপ থাকছে, এই রকম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এরপরে ওনার ডেথে কি আছে, হি গট আ মাইনর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য লো কান্ট্রিজ, দ্যাট ইজ নর্থ ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড লেফট ইংল্যান্ড, ঠিক আছে। উনি একটা কাজের জন্য কি করেছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউরোপ ওইদিকে গেছিলেন এবং ইংল্যান্ড ত্যাগ করেছিলেন। ইন 1586 ফট ইন দ্য আনইম্পর্টেন্ট ব্যাটল অফ জুটফেন অ্যান্ড উন্ডেড ইন দ্য থাই। কবি হলে কি হবে, এদেরকেও যুদ্ধ করতে যেতে হতো আগেকার দিনে, ঠিক আছে। তো এইবারে 1586-এ ব্যাটেল অফ জুটফেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে যে কোন ব্যাটেলে গিয়ে সিডনি মেক হারসেলফ উন্ডেড অ্যান্ড ইভেনচুয়ালি ডাইড, ঠিক আছে। তো কোথায় গেছিলেন? ব্যাটেল অফ জুটফেন, এই নামটা কিন্তু মনে রাখবে, ব্যাটেল অফ জুটফেন। আচ্ছা, অ্যান্ড হি ডাইড উইদিন আ মান্থ বিফোর হিজ 32nd বার্থডে, ঠিক আছে। 32 বছরের যে জন্মদিন সেটা হওয়ার আগে উনি মারা গেছিলেন, মানে বলা যায় যে 31 প্লাসে মারা গেছিলেন। আচ্ছা, as the funeral procession passed by, London crowds are said to have cried out, "Farewell, the worthiest knight that lived." খুবই ইম্পর্টেন্ট লাইন, farewell the worthiest knight that lived। দেখো কোয়েশ্চেন এরকম আসতে পারে, এই লাইনটা তুলে দিল, এই লাইনটা তুলে দিল এবং তারপরে বলল যে এই লাইনটা কার সম্পর্কে বলা হয়েছিল, ঠিক আছে, বা কাকে ডেডিকেট করা হয়েছিল এই লাইনটা। তাহলে কি হবে অ্যান্সারটা? সিডনি, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেইলড আফটার হিজ ডেথ অ্যাজ দ্য আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান আইডিয়ালাইজড এলিজাবেথান এরা। তাহলে প্রথমে বলেছিলাম এই কথাটা যে উনি যখন জীবিত ছিলেন তখন কিন্তু অতটা ওনার মানে লেখাগুলো অত পপুলার বা মানে অতটা ক্রেজ যে সেটা ছিল না, বাট আফটার হিজ ডেথ উনি কিন্তু তারপরে কিন্তু ওনার লেখা খুব পপুলার হলো অ্যান্ড হি লিটারালি হেইলড, ঠিক আছে, হ্যাঁ, হেইলড আফটার হিজ ডেথ। আর ওনাকে একদম আইডিয়াল আদর্শ একজন মানুষ হিসাবে তারপরে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, স্পেন্সার মোর্নড হিজ ডেথ ইন দ্য প্যাস্টোরাল এলিজি অ্যাস্ট্রোফেল। অ্যাস্ট্রোফেল কার লেখা? অ্যাস্ট্রোফেল কিন্তু স্পেন্সারের লেখা, ঠিক আছে। অ্যাস্ট্রোফেল কার লেখা? স্পেন্সারের লেখা। তো স্পেন্সার কিন্তু এই যে তার যে রাইটিং অ্যাস্ট্রোফেলে, এটাতে কিন্তু সিডনির মানে মৃত্যু নিয়ে কিন্তু উনি একটা মোর্ন করেছেন, ঠিক আছে, মানে দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আসতে পারে যে কোন রাইটিং এ সিডনি ওয়াজ মোর্নড, অথবা in which writing Spencer mourned about Sydney's death? The answer will be Astrophel, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নেক্সট স্লাইড দেখো। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট কুইক ফ্যাক্টস আমি দিয়েছি, দেখো সেটা হচ্ছে আফটার সিডনিজ ডেথ হিজ কাজিন রবার্ট ডেভরো আর্ল অফ এসেক্স ম্যারিড সিডনিজ উইডো, ঠিক আছে। সিডনির যে ওয়াইফ ছিলেন তাকে মানে তার রিম্যারেজ হয়েছিল আফটার সিডনিজ ডেথ ওর কাজিন রবার্ট ডেভরোর সাথে, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আর্ল অফ এসেক্স ওয়াজ দ্য এজিং কুইন্স ফেভারিট who rebelled against her and was executed for treason in 1601, ঠিক আছে। ফ্রান্সিস বেকন, এসেক্সের ফর্মার
friend and beneficiary, was one of those who investigated the charges against Essex, leading to his execution. ঠিক আছে, সো কি বলবো, যখন হচ্ছে আফটার সিডনিজ ডেথ কি হয়েছিল, আর্ল অফ এসেক্স এ হচ্ছে কুইনের ফেভারিট হয়েছিল, ঠিক আছে। বাট তারপর ইভেনচুয়ালি কি হয়েছিল, যখন দেখা গেল যে না, মানে দিস ম্যান ইজ নট দ্যাট মাচ গুড, কি করেছিল, এর এক্সিকিউশন দেয়া হয়েছিল। সো দিস আর সাম কুইক ইম্পর্টেন্ট ফ্যাক্টস। দেখো নেক্সট, দেখো সিডনিস ওয়ার্কস গুলো কি আছে, নান অফ হিজ ওয়ার্কস পাবলিশড ইন হিজ লাইফ টাইম। আচ্ছা এক সেকেন্ড, আমি একটা জিনিস একটু দেখে নিই। ওকে ওকে, সো নান অফ হিজ ওয়ার্কস পাবলিশড ইন হিজ লাইফ টাইম, তাহলে কি হয়েছিল, এভরিথিং ওয়াজ পাবলিশড পোস্টহুমাসলি। পোস্টহুমাসলি, ঠিক আছে, সবকিছুই কিন্তু আফটার হিজ ডেথ পাবলিশ হয়েছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টেড উইথ ক্লাসিক মিটার্স ইন ইংলিশ, মিটার, রাইম অ্যান্ড মিটার, ঠিক আছে, লেখার যে ছন্দ, অন্তমিল, এইগুলো নিয়ে কিন্তু উনি খুব এক্সপেরিমেন্ট করেছিলেন, যে কিভাবে নতুন একটা ছন্দ বের করা যায় বা নতুনভাবে কিভাবে লেখা যায়, এইটা, ঠিক আছে। নেক্সট আরেকটা হচ্ছে রিমার্কড অন হিজ ওন ওয়ার্কস ইন আ সেলফ ডেপ্রিকেটিং ম্যানার, asked for Arcadia to be burned. A folio of his work appeared in 1598, ঠিক আছে। দেখো আর্কাডিয়া লিখেছিল, কিন্তু বলেছিল আর্কাডিয়াটাকে পুড়িয়ে ফেলো, আর্কাডিয়া লিখেছিল বাট ওনার মনের মতো হয়নি বলে উনি কি বলেছিলেন, পুড়িয়ে ফেলো, ঠিক আছে। এইবারে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সিডনির ওয়ার্কগুলো ক্রোনোলজিক্যালি, ঠিক আছে। দেখো ফার্স্ট ওয়ার্ক হচ্ছে, এই সাইডটা আমি লিখছি, ফার্স্ট ওয়ার্ক হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, যেটা নিয়ে আমরা খুব আলোচনা করছিলাম, সেটা আর্কাডিয়া। থার্ড ওয়ান হচ্ছে অ্যান apology for poetry, ঠিক আছে। দেখো সিডনির ওয়ার্ক ক্রোনোলজিক্যালি আমরা যদি দেখতে যাই, তাহলে কিন্তু ক্রোনোলজিটা এরকম হবে, ঠিক আছে। এইবারে এই প্রত্যেকটা ওয়ার্ক নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা ওয়াজ রিটেন ইন 1582, লেখা হয়েছিল 1582-তে, বাট ওই সালেই কিন্তু প্রিন্ট হয়নি। প্রিন্ট হয়েছিল কখন, প্রিন্ট হয়েছিল 1591-এ, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, লেখা কমপ্লিট হয়েছিল 1582-তে, বাট ইট ওয়াজ প্রিন্টেড অন 1591 বা পাবলিশড ইন 1591, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট থিং ইজ, দিস ওয়াজ দ্য ফার্স্ট অফ দ্য ফেমাস ইংলিশ সনেট সিকোয়েন্স। ইংলিশ সনেট সিকোয়েন্স যেগুলো হয়েছিল, এটা কিন্তু ফার্স্ট একটা সনেট সিকোয়েন্স যেটা খুব বেশি পপুলার হয়েছিল। এইবারে দেখা যাক কতগুলো সনেট ছিল। টোটাল সনেট ছিল 108, 108টা সনেট ছিল, এবং 11টা কি ছিল, সং ছিল, সং বা পোয়েমস আমরা বলতে পারি, ঠিক আছে। সো টোটাল দেয়ার আর টোটাল 108 সনেটস অ্যান্ড 11 সংস, ঠিক আছে। এইবারে এইগুলো কাকে ডেডিকেট করা ছিল বা অ্যাড্রেস করা ছিল, এটা হচ্ছে অ্যাড্রেসের আরেকটা সিনোনিম হচ্ছে ডেডিকেটেড, ঠিক আছে। দিস ওয়াজ ডেডিকেটেড টু পেনিলোপি ডেভ্রো,
ঠিক আছে, এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটা কিন্তু আসতে পারে। এখানে দেখো এই একটা লাইন থেকে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা, এই একটা লাইন থেকে তিনখানা কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন কটা সনেট ছিল, সেকেন্ড কোয়েশ্চেন কটা সং ছিল, অ্যান্ড all the sonnets are dedicated to whom or addressed to whom, all the sonnets are addressed to Penelope Devrox। আরও একটা 4 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে হু ওয়াজ পেনেলোপি ডেভ্র। ঠিক আছে, পেনেলোপি ডেভ্র কে ছিলেন? ওয়াইফ অফ লর্ড রিচ, লর্ড রিচের ওয়াইফ ছিলেন কিন্তু এই পেনিলোপি ডেভ্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দেখো এতগুলো কোয়েশ্চেন আসতে পারে, তো এই লাইনটা বুঝতেই পারছো কতটা বেশি ইম্পর্টেন্ট। খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা, ঠিক আছে, একদম যেন ভুল না হয়। পরে আমি কোয়েশ্চেনও করব যে কতগুলো সনেট ছিল, কাকে, কতগুলো সং ছিল, কাকে ডেডিকেট করা ছিল, এবং তিনি কে ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য প্রিফেস বাই থমাস ন্যাশ ইন্ট্রোডিউসেস ইট অ্যাজ এ ট্র্যাজিকমেডি অফ লাভ। এইবার হচ্ছে প্রিফেস, কোনো একটা রাইটিংয়ের কি হয়, প্রিফেস, শুরুতে কি হয়, একটা তার ডেসক্রিপশন থাকে যে কীরকম রাইটিংটা কীরকম বা কীরকম হতে চলেছে, বা কীরকম কি বলবো, যে কীরকম লেখাটা কীরকম। তো এইটার প্রিফেস কে লিখেছিল? থমাস ন্যাশ, অ্যানাদার ইম্পর্টেন্ট রাইটার, এনাকে নিয়ে আমরা পরে পড়বো। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন তাহলে, যে প্রিফেস কে লিখেছিল? প্রিফেস লিখেছিল থমাস ন্যাশ। ঠিক আছে, এবং উনি এই যে সনেট সিকোয়েন্স, এটাকে কি বলেছিলেন? ট্র্যাজি কমেডি অফ লাভ। ওকে, মানে দিস ইজ আ ট্র্যাজেডি অ্যাজ ওয়েল অ্যাজ আ কমেডি, মানে ট্র্যাজেডিও আছে কিছুটা, কমেডিও আছে কিছুটা। দিস ইজ নট এন্টায়ারলি ট্র্যাজেডি, নট এন্টায়ারলি কমেডি, কিছুটা ট্র্যাজেডি কিছুটা কমেডি। ঠিক আছে, আচ্ছা, এইবারে নামটা কি আমরা দেখলাম, অ্যাস্ট্রোফেল অ্যান্ড টেলা। এইবার এগুলোর মিনিং কি? অ্যাস্ট্রোফেল মানে কি? হ্যাঁ বলো প্রচুর। হ্যাঁ বলো, বলো কিছু কি বলবে নাকি মানে জাস্ট ভুল করে হয়ে গেছে? ওকে, কন্টিনিউ করছি, কিছু কোয়ারিজ থাকলে আমি লাস্টে অবশ্যই সময় দেব। ঠিক আছে, ক্লাসের শেষে তোমরা জিজ্ঞেস করবে। ওকে, আচ্ছা, দেখো, সো অ্যাস্ট্রোফেল, অ্যাস্ট্রোফেল মানে কি? যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নামটা, তো অ্যাস্ট্রোফেল মানে কি? স্টার লাভার অর স্টার, স্টার গেজার, মানে কি হচ্ছে, যে কিনা স্টার বা তারাকে দেখতে ভালোবাসে। অ্যান্ড হু ইজ দ্য স্টার? স্টেলা, স্টেলা ইজ এ স্টার। ঠিক আছে, মানে কি, উনি একজন লাভার। ঠিক আছে, উনি নিজেকে কম্পেয়ার করছেন একজন একজন মানুষ যে কিনা তারা দেখতে ভালোবাসেন, সব তারা নয় কিন্তু, উনি শুধুমাত্র ওনার যে বেলাভেড, ওনার যে লাভার, সেটা হচ্ছে স্টেলা, তাকে দেখতে ভালোবাসেন। ঠিক আছে, বোঝা গেল এখানে? সো দ্যাট ইজ ওয়াই এই বইটার নাম দেওয়া হয়েছে কি, বা এই সনেট সিকোয়েন্সটার নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। ঠিক আছে, আচ্ছা, এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, সিডনি কিন্তু এইখানে পেট্রার্কান মডেল ইউজ করেছেন। ঠিক আছে, আমরা জানি পেট্রার্কান সনেটের মানে কি বলবো, পেট্রার্কান সনেটের যে কা- মানে গঠন, ঠিক আছে, স্ট্রাকচার, সেটা আমরা দেখেছি। কি সেটা? অক্টেভ অ্যান্ড সেস্টেট। ঠিক আছে, সো পেট্রার্কান মডেলের স্ট্রাকচার আমরা অলরেডি শেক্সপিয়ারের যখন সনেট ডিসকাস করছিলাম তখন ডিসকাস করেছি। তো সিডনি কিন্তু এই স্টাইলে লিখেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফলোজ দ্য জেনারেল কনভেনশনস অফ এলিজাবেথান লাভ পোয়েট্রি।
সো এলিজাবেথান পিরিয়ডে লাভ পোয়েট্রি যেভাবে লেখা হতো সেই স্টাইলটা কিন্তু এইখানে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা এই রাইটিংটাতে কিন্তু কি করা হয়েছে, ফলো করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সরি নেক্সট স্লাইড দেখো। আশা করি এই স্লাইডটা সবাই সবকিছু বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা চ্যাট বক্সে করতে পারো, তোমরা চ্যাট বক্সে মানে বলতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা এখন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে দেখছো এই ক্লাসটা, তারা চাইলে কমেন্ট করতে পারো, এবং ক্লাস যদি কেমন লাগছে, ক্লাস ভালো লাগছে বা কোনো ফিডব্যাক দেওয়ার হলে তোমরা কিন্তু সেটাও দিতে পারো। আচ্ছা, নেক্সট দেখো থিম, ঠিক আছে, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার থিম, ঠিক আছে, মেইন যে থিম সেটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। সেটা হচ্ছে ফার্স্ট থিং ইজ দ্য পাওয়ার দ্যাট লাভ হ্যাজ টু অ্যাফেক্ট দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, লাভ হ্যাজ টু অ্যাফেক্ট দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, খুব একটা দামি বা খুব একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু। লাভ হ্যাজ টু অ্যাফেক্ট দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, লাভ হ্যাজ দ্য অ্যাফেক্ট অর এফেক্ট উই ক্যান সে, যে কোনো একজন মানুষ যখন প্রেমে পড়ছে, কাউকে ভালোবাসছে, অফকোর্স তার লাইফটা কিন্তু অনেকটা বদলে যাচ্ছে, ঠিক আছে। এইখানে কিন্তু অ্যাস্ট্রোফেল হি ইজ কমপ্লিটলি ইন লাভ উইথ স্টেলা, ও কিন্তু স্টেলার মানে প্রেমে পড়ে গেছে বা সম্পূর্ণভাবে স্টেলাকে নিয়েই ভাবছে, অন্য কোনো কিছু ভাবতে পারছে না, ইজ টোটালি লাভ সিক। হ্যাঁ, এবং স্টেলা যে কত ভালো, কত সুন্দর, সেই সব জিনিস নিয়েই কিন্তু ও সারাক্ষণ ভাবছে, এবং ওর লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটাই, লাভ হ্যাজ টু অ্যাফেক্ট দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। নেক্সট থিং ইজ Astrophil's attempts to wrestle with his own anger and depression with unrequited love, ঠিক আছে। এইবারে অ্যাস্ট্রোফেল যে, সে কিন্তু দেখ কোনো মানুষই কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা কখনো বলতে পারি না যে আমি 200% পজিটিভ, সবার মধ্যে কিন্তু কিছু না কিছু নেগেটিভ কোয়ালিটিস থাকেই। এইখানে অ্যাস্ট্রোফেলেরও কি হচ্ছে, অ্যাস্ট্রোফেলের কিন্তু ওন অ্যাঙ্গার, সে কিন্তু নিজের যে রাগ সেটা নিয়ে কিন্তু ও কিন্তু নিজেই নিজের সাথে যুদ্ধ করছে। অ্যাঙ্গার অ্যান্ড ডিপ্রেশন, এই দুটো জিনিসের সাথে ও কিন্তু নিজেই যুদ্ধ করছে। একই সাথে ও কিন্তু লাভ সিক, কিন্তু তার মধ্যে ওর মধ্যে এই দুটো জিনিস কিন্তু রয়েছে, ওর অ্যাঙ্গার আর ডিপ্রেশন, ঠিক আছে। তো ওই দুটো জিনিসের সাথে ও নিজেও যুদ্ধ করছে, এবং তার সাথে ওর যে স্টেলার প্রতি ভালোবাসা সেটা নিয়েও কিন্তু ও কিন্তু চিন্তিত থাকছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মোর অ্যাবাউট লাভ পোয়েট্রি দ্যান অ্যাবাউট হিজ লাভ। এইখানে আরেকটা জিনিস কি, নিজের লাভ এক্সপ্রেস সেটার থেকেও কিন্তু লাভ পোয়েট্রি যেগুলো অলরেডি লেখা হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু অনেক কিছু উনি লিখেছেন, ঠিক আছে। যে নিজের ভালোবাসা বা সেইটা যতটা না ডেসক্রাইব করছেন, তার থেকেও বেশি লাভ পোয়েট্রি, যেসব লাভ পোয়েট্রিগুলো অলরেডি লেখা হয়েছে, লাভ নিয়ে যেসব রাইটিংগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু উনি বেশি করে লিখেছেন বা ভাবছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে লাভ ইজ মকিংলি রিডিউসড টু আ ন্যারেটিভ স্ট্র্যাটেজি, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, একটুখানি মকিংলি উনি রিডিউস করেছেন যে লাভ ইজ লাইক আ ন্যারেটিভ স্ট্র্যাটেজি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট থিং হচ্ছে offers a critical account of conventional attitudes to love and love poetry in the late 16th century। আরেকটা কি, 16th সেঞ্চুরিতে বা ওনার সময়কালে যেসব মানে লাভ পোয়েট্রি লেখা হয়েছিল এবং লাভ নিয়ে মানুষের মনে যে অ্যাটিটিউডটা ছিল, যে ভাবনাটা ছিল, সেইটাকে কিন্তু একটা ক্রিটিক্যালি উনি কিন্তু জাজ করেছেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার কি দেখা যাচ্ছে, থিম, ঠিক আছে। নেক্সট দেখো আর্কেডিয়া, ঠিক আছে। না, নট আনসাকসেসফুল লাভ, নট এট অল আনসাকসেসফুল লাভ, একদমই নয়। বেসিক্যালি লাভের লাভ, এবং দেখো মানে শুধুমাত্র লাভ করলেই তো হয় না, আমাদের নিজেদের মধ্যেও যে নেগেটিভ কোয়ালিটিসগুলো আমাদের মধ্যে রয়েছে সেই জিনিসগুলোকেও কিন্তু আমাদেরকে রিকভার করতে হবে, ঠিক আছে। শুধু একজন মানে কোনো একজন মানুষকে আমি ভালোবাসি বলে দিলে হয় না, তাকে ভালো রাখতেও হবে। তো সেই জন্য কি হবে, আগে নিজেকে ভালো রাখতে হবে। তো আমার নিজের মধ্যে যদি অ্যাঙ্গার ইস্যুস থাকে, ঠিক আছে, আমার নিজের মধ্যে যদি আমি ডিপ্রেসড থাকি, তাহলে আমি তো উল্টো দিকের মানুষটার সাথে ঝগড়া ঝামেলাই করব।
তো সেইটা সিডনির মধ্যে যে অ্যাঙ্গার ইস্যুস, ডিপ্রেশন এইগুলো যেগুলো ছিল, সেগুলো নিয়েও কিন্তু উনি যেমন চিন্তিত ছিলেন, সে একই রকমভাবে উনি যে স্টেলাকে ভালোবাসেন, মানে নট সিডনি, সরি, অ্যাস্ট্রোফেলের মধ্যে যে ইয়েগুলো ছিল, আর তার সাথে সাথে উনি যে স্টেলা মানে অ্যাস্ট্রোফেল যে স্টেলাকে ভালোবাসছে, তাকে কিভাবে ভালো রাখবে সেইগুলো নিয়েও কিন্তু একইভাবে চিন্তিত ছিল। ঠিক আছে, দিস ইজ নট এট অল আনসাকসেসফুল লাভ। ঠিক আছে, মানে ওইভাবে বলতে পারি না আমরা যে আনসাকসেসফুল লাভ, বাট ওইটা যেটা যে হ্যাঁ আনরিকুইটেড লাভ, সেই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, আহ, এটা গেল অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। নেক্সট হচ্ছে আর্কাডিয়া। আর্কেডিয়া কি হয়েছিল? বাল্ক অফ ইট রিটেন ইন 1580s, কিছুটা লেখা হয়েছিল 1580s-এ। ঠিক আছে, এবং আহ, একটুখানি দাঁড়াও, আমি এটার পাবলিকেশন ইয়ারটা বলে দিচ্ছি। পাবলিশড ইন 1593। ঠিক আছে, এ দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, আর্কেডিয়া ওয়াজ পাবলিশড ইন 1593। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, এইটা কিন্তু একটা ইমিটেশন, একটা ইমিটেশন রাইটিং, সেটা হচ্ছে ইমিটেশন অফ লিলিস ইউফিউস, এইটার ইমিটেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ফার্স্ট ইন দ্য রেনেস ইমিটেশন। ঠিক আছে, 1598 নয়, 1593। ঠিক আছে, ফার্স্ট, সরি, ফার্স্ট ইন দ্য রেনেস ইমিটেশনস অফ লিলিস ইউফিউস। আচ্ছা, রিটেন ফর হিজ সিস্টার মেরি হার্বার্ট, এটা একটু আগেই ডিসকাস করলাম যে, হ্যাঁ বলো, 1593 দেখলাম, আমি চেক করেছি, বলো, হ্যাঁ বলো। 15, আচ্ছা 1598, কোন বইতে আছে? হ্যাঁ, হুম হুম, অ্যালবার্টের বইতে, ঠিক আছে, বাট মানে ঠিক আছে, আমি একটু দেখে তারপরে বলবো, কারণ আমি ওয়েবসাইটে দেখেছি যেটা 1593, উইকিপিডিয়াতে 1593 আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে, আরো কয়েকটা বই বা আরেকটু কয়েকটা সাইট ঘেটে আমি তাহলে নেক্সট ডে বলে দেবো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা দেখো, আহ, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগে আগে আমরা দেখলাম ইন্ট্রোডাকশনে যে দিস ওয়াজ রিটেন ফর হিজ সিস্টার মেরি হার্বার্ট কাউন্টেস অফ পেমব্রোক। আচ্ছা, একটা জিনিস যেটা দেখছিলাম শুরুতে যে মেরি হার্বার্ট, এটা কিন্তু মেরি হার্বার্টের যে যখন কুইন এলিজাবেথের আহ, ইয়ে থেকে কি বলে, কোর্ট থেকে, তাড়িয়ে মানে তাড়িয়ে দেওয়া ঠিক নয়, মানে যে একটু ইয়ের কারণে, মনোমালিন্যের কারণে, যখন ওনাদের মতভেদের কারণে উনি কোর্ট ছেড়ে দিলেন, হ্যাঁ, তো সেই কারণে তখন গিয়ে উনি কার কাছে ছিলেন? এই মেরি হার্বার্টের কাছে ছিলেন, এবং এইখানে থেকেই কিন্তু উনি আর্কেডিয়াটা লিখেছিলেন। এবং এই বইটা কিন্তু ওই মানে ওনার বোনের জন্য, মেরি হার্বার্টের জন্যই কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে টাইটেল অ্যান্ড সেটিং টেকেন ফ্রম 16th সেঞ্চুরি ইটালিয়ান পোয়েট জ্যাকোপো স্যানজারোস আর্কেডিয়া। ঠিক আছে, এই নামে একটা বই ছিল আগে, সেটা রাইটার কে ছিল? জ্যাকোপো সান্নাজারো। এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়েশ্চেন এরকম আসতে পারে যে সিডনিস আর্কাডিয়া ওয়াজ টেকেন ফ্রম হুইচ রাইটার্স নভেল অর হুইচ রাইটার্স বুক। ঠিক আছে, তখন কিন্তু এই নামটা লিখতে হবে, জ্যাকোপো সান্নাজারো। ঠিক আছে, সো এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট দেখো, প্রোজ রোম্যান্স ইন্টারস্পার্সড উইথ পোয়েমস। তারপর কি? কমপ্লিকেটেড টেল অফ অ্যাডভেঞ্চার ইন লাভ অ্যান্ড ওয়ার।
artificiality of treatment typical of the pastoral tradition. প্যাস্টোরাল ট্র্যাডিশন এইটা একটা খুব ইম্পর্টেন্ট। প্যাস্টোরাল ট্র্যাডিশন বা প্যাস্টোরাল প্যাস্টোরাল এলিজি বা প্যাস্টোরাল রাইটিং, প্যাস্টোরাল পোয়েমস, এগুলো কি আমরা আগেই জেনেছি যে প্যাস্টোরাল মানে কি, সেগুলো দোজ ডিলস উইথ কি বলো, যে হচ্ছে শেপার্ড, ঠিক আছে, শেপার্ডদের নিয়ে ডিল করছে। তো এটাও কিন্তু কাইন্ড অফ সেই রকম একটা আহ, লেখা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভাইসড অ্যাজ এ ট্র্যাজিক কমেডি, এগেন ইটস এ ট্র্যাজিক কমেডি ইন 5 acts। এইটা খুব ইম্পর্টেন্ট যে কতগুলো অ্যাক্ট ছিল, 5 acts, ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্বাইন্স দ্য প্যাস্টোরাল, রোম্যান্স অ্যান্ড ইপিক, a patchwork technique theoretically discussed in apology। ঠিক আছে, তাহলে কি প্যাস্টোরাল, রোম্যান্স অ্যান্ড এপিক, এই তিনটে জিনিস কিন্তু মিক্স আপ করে কিন্তু এই লেখাটা কিন্তু লেখা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্লটটা আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে স্টোরি হ্যাজ এ সিরিয়াস ডাবল প্লট অ্যান্ড কমিক আন্ডার প্লট। একটা কি আছে ডাবল প্লট, মানে কি দুটো প্লট আছে, একটা মেইন প্লট, একটা সাব প্লট, অফকোর্স ডাবল প্লট, অ্যান্ড এ কমিক আন্ডার প্লট। যেটা সাব প্লট বা যেটা সেটা কিন্তু একটা কমিক একটা কমেডি, ট্র্যাজি কমেডি কিন্তু আগেই বলেছি আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে থিম কি, ভেরিয়াস ওয়ার্কিংস অফ লাভ অন হিউম্যান ক্যারেক্টার্স। হিউম্যান ক্যারেক্টার্সের ওপরে অনেক কিছু, মানে হিউম্যান ক্যারেক্টার্সের লাভ, এক একজন মানুষের লাভ এক এক রকম হয়। তো হিউম্যান ক্যারেক্টার্সের লাভ যেরকম আছে সেইগুলো নিয়ে কিন্তু এখানে বলা আছে। নেক্সট হচ্ছে ক্যান বি অ্যান এনবলিং অ্যান্ড এডুকেটিভ প্যাশন, ক্যান অলসো ব্রিং শেম, overthrows reason and undermines heroic action। রিজন মানে এইটার কি রিজন, ওইটার কি রিজন, এরকম। এবং হিরোইক অ্যাকশন কিন্তু এখানে খুব ভালোভাবে বলা আছে। হিরোইক অ্যাকশন মানে কোনো একজন, যেটাকে আমরা বলি যে নাইট KNIGHT, যেটা নাইটদের মতো যে অ্যাকশন, সেটাই কিন্তু হিরোইক অ্যাকশন, সেরকম কিন্তু এখানে ডেপিক্ট করা আছে। এইবার আমরা দেখে নেব ক্যারেক্টার্স কারা ছিল। ফার্স্ট আর প্রোটাগনিস্ট ওয়াজ ডিউক ব্যাসিলিস অ্যান্ড হিজ ওয়াইফ গাইনেশিয়া, ঠিক আছে। নেক্সট তাদের ডিউক ওয়াইফ আর গাইনেশিয়া, এদের ডটার্স, ঠিক আছে, এদের দুজন ডটার ছিল, একজন ফিলোক্লিয়া, আরেকজন হচ্ছে পামেলা। এই পামেলা নামটা খুব ইম্পর্টেন্ট, দেখো, কারণ পরবর্তীকালে আরেকটা রাইটিং লিখবে, সেটা হচ্ছে রিচার্ডসন অ্যাডপ্টেড দিস নেম ফর হিজ পামেলা। পরবর্তীকালে এপিস্টলারি নভেল একটা লেখা হবে। এপিস্টলারি নভেল হচ্ছে যেটা তোমার একটা চিঠি ফরম্যাটে লেখা হয়, ঠিক আছে, একজন আরেকজনকে চিঠি লিখছে এবং চিঠির মাধ্যমে কিন্তু গোটা নভেলটা কিন্তু একটা চিঠির মাধ্যমে, এ ওকে চিঠি পাঠাচ্ছে, ওকে চিঠি পাঠাচ্ছে, এরকম এপিস্টলারি নভেল, ঠিক আছে। সো পরবর্তীকালে রিচার্ডসন কিন্তু এই যে পামেলা নামটা কিন্তু নিয়ে ওনার একটা নভেল লিখবে, ঠিক আছে, সেটার নাম দেবেন উনি কি, পামেলা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেয়ার লাভার্স পাইরোক্লিস অ্যান্ড মুসিডোরাস রেসপেক্টিভলি। আচ্ছা, ডিউক ব্যাসিলিস, ওয়াইফ গাইনেশিয়া, ঠিক আছে। দেখো, ব্যাসিলিয়াস প্লাস গাইনেশিয়া, ঠিক আছে, এনাদের দুজন ডটার, গাইনেশিয়া, ঠিক আছে, দুজন ডটার, একজনের নাম কি ফিলোক্লিয়া, আরেকজনের নাম হচ্ছে পামেলা, ঠিক আছে। এইবারে ফিলোক্লিয়ার লাভারের নাম কি, ফিলোক্লিয়া প্লাস পাইরোক্লিস, পাইরোক্লিস। আর পামেলার লাভারের নাম কি, মুসিডিউরাস,
আহ, ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি বলবো, এটা একটা ফ্যামিলি ট্রি টাইপের। ঠিক আছে, ডিউক ব্যাসিলিস, গাইনেশিয়া, তাদের দুজন ডটার ফিলোক্লিয়া অ্যান্ড পামেলা, এবং ফিলোক্লিয়ার লাভার হচ্ছে পাইরোক্লিস, পামেলার লাভার হচ্ছে মুসিডিউরাস। ঠিক আছে, এইটা গেল এইখানকার কি বলবো, এখানকার একটা ফ্যামিলি ট্রি বা এরকম কিছু। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে later Sydney undertook a revision of Arcadia, giving rise to Old Arcadia and New Arcadia। ঠিক আছে, প্রথমে সিডনি আর্কেডিয়া লিখেছিল, একবার একটা লাইন বলছিলাম না একটু আগে যে আর্কেডিয়াকে পুড়িয়ে ফেলতে বলেছিল, কারণ ওনার মনে হয়েছিল যে খুব একটা হয়তো চাইল্ডিশ একটা লেখা লেখা মানে খুব ম্যাচিওর একটা লেখা হয়নি, সেই কারণে উনি কী করেছিল, এগেইন উনি আর্কেডিয়া লিখেছিল এবং গিভিং রাইজ টু ওল্ড আর্কেডিয়া এবং নিউ আর্কেডিয়া, এবং তারপরে কী হয়েছিল, একটা রিভিশন করে আবার নতুন একটা লিখেছিলেন। ঠিক আছে, এইবারে নিউ আর্কেডিয়া যেটা, সেইটা কি হচ্ছিল, সেটা ইনকমপ্লিট ছিল, এবং এইটা কিন্তু অনেকটা র্যাডিক্যাল ছিল। ঠিক আছে, অনেকটা যুক্তিযুক্ত, অনেকটা যৌক্তিক, এবং আরেকটা কিছু লঙ্গার ছিল, কিন্তু এটা ওল্ড আর্কেডিয়ার থেকে এটা বেশি লঙ্গার ছিল। আর ইনক্লুডস নিউ সাবসিডিয়ারি স্টোরিজ ইনক্লুডিং দ্যাট অফ দ্য ব্লাইন্ড প্যাফলাজোনিয়ান কিং, সোর্স অফ গ্লস্টার সাবপ্লট ইন কিং লিয়ার। ঠিক আছে, এইখানে একটা সাবপ্লট ছিল, সেটা হচ্ছে প্যাফলাগলিয়ান কিং। এইটা কিন্তু এই যে সাবপ্লটটা, এইটা থেকে কিন্তু শেক্সপিয়ার পরবর্তীকালে তার কিং লিয়ারে আমরা যে গ্লস্টারের সাবপ্লটটা দেখতে পাই, ঠিক আছে, কিং অফ গ্লস্টার, সেই গ্লস্টারের সাবপ্লটটা কিন্তু এইখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট থিং হচ্ছে দ্য থিম অফ মোরাল আর্নেস্টনেস ইজ ডিপেন্ড স্পেশালি ইন দ্য কেস অফ পামেলা। ঠিক আছে, এই রাইটিংটাতে কিন্তু পামেলাকে নিয়ে অনেক বেশি ভালো করে কিন্তু ডেসক্রাইব করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো মাইনর ওয়ার্ক। ঠিক আছে, এই সিডনির মেজর ওয়ার্ক নিয়ে আমরা ডিসকাস করলাম, এবার মাইনর একটা ওয়ার্ক ছিল না, দ্য লেডি অফ মে। ঠিক আছে, দ্য লেডি অফ মে কি একটা ওয়ান অ্যাক্ট পাস্টোরাল প্লে, ক্রিশ্চিয়ান মাস্ক কম্পোজড। ঠিক আছে, ক্রিশ্চিয়ান মাস্ক যেগুলো হতো, এটা একটা সেই রকম একটা লেখা। ঠিক আছে, লেখা হয়েছিল ইন 1578 কুইন এলিজাবেথের জন্য। নেক্সট, এইবার আরেকটা মেজর, সিডনির একটা মেজর একটা রাইটিং হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি অর দ্য ডিফেন্স অফ পোয়েজি। ঠিক আছে, এটা লেখা হয়েছিল 1579-80-তে, পাবলিশ হয়েছিল 1595-এ, দুটো এডিশনে। ঠিক আছে, দুটো এডিশন বলেই কিন্তু এর দুটো টাইটেল, অ্যাপোলজি ফর পোয়েট্রি একটা, আরেকটা হচ্ছে ডিফেন্স অফ পোয়েজি। ঠিক আছে, এইটা হচ্ছে এপিটোম অফ রেনেস অফ পোয়েটিক্স। নেক্সট হচ্ছে ফর্মাল ইনগরেশন অফ লিটারারি থিওরি ইন ইংল্যান্ড। ঠিক আছে, এইটার মধ্যে দিয়ে কিন্তু লিটারারি থিওরি, আমরা এখন যে লিটারারি থিওরি পড়ি এত কষ্ট করে, হ্যাঁ বলা যায় এখান থেকেই কিন্তু সেটার শুরু। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিফ্লেক্টস কন্টিনেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিক অ্যান্ড রোমান ক্রিটিসিজম। ঠিক আছে, সো গ্রিক অ্যান্ড রোমান ক্রিটিসিজম নিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে লেখা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্যাসেজেস বেসড অন ইটালিয়ান নিরো অ্যারিস্টটেলিয়ানস, মিনটার্নো, স্ক্যালিঙ্গার অ্যান্ড কাস্টেলভাট্রো। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে নিও অ্যারিস্টটেলিয়ান যারা ছিলেন তাদের মধ্যে কাকে কাকে নিয়ে অ্যাপোলজি ফর পোয়েট্রি অর ডিফেন্স অফ পোয়েজিতে ডিসকাস করা আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে হাই এন্ড এনথুজিয়াস্ট স্টাইল, এটা তো খুব কমন মোটামুটি সব রাইটিংয়ে। ঠিক আছে, নেক্সট আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু কোনো নভেল এইসব পোয়েট্রি বা এইসব ছিল না, এটা ছিল কি একটা এসে। ঠিক আছে, এটা ছিল একটা কি এসে, নন ফিকশনাল এসে অফকোর্স। নেক্সট দেখো, অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কি আছে, দুটো বইতে পাবলিশ হয়েছিল, সেটা তো আমরা আগেই দেখেছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে আছে কি 5টা ডিভিশন, 5 ডিভিশনস। ঠিক আছে, দ্য অ্যান্টিকুইটিয়ান ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি, পোয়েট্রির অ্যান্টিকুইটিয়ান ইউনিভার্সালিটি নিয়ে আছে। ঠিক আছে, প্রথমে অ্যান্টিকুইটিয়ান ইউনিভার্সালিটি অফ পোয়েট্রির এই সেকশনটাতে সিডনি কি ডিসকাস করেছেন, কাইন্ডস অফ পোয়েট্রি অ্যান্ড দেয়ার ইউজফুলনেস।
ঠিক আছে, ফার্স্ট সেকশন যেটা অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রিতে, এটাতে উনি ডিসকাস করেছেন কত রকমের কবিতা আছে এবং সেগুলো কিভাবে আমাদের লাইফে মিনিংফুল বা আমাদের লাইফে সেগুলো কিভাবে রেলেভেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিসকাশন অফ দ্য কারেন্ট অবজেকশনস এগেনস্ট পোয়েট্রি। তো অনেকে একটা সময় ছিল তখন কি অনেকে অনেক রকম অবজেকশন জানাতো পোয়েট্রির ব্যাপারে। ঠিক আছে, এবং সেটার এগেনস্টে সিডনি রিপ্লাই, সেটা কিন্তু এখানে কিন্তু ডিসকাস করা আছে। ঠিক আছে, তারপর আছে কি ডিসকাশন অফ দ্য স্টেট অফ কন্টেম্পোরারি ইংলিশ পোয়েট্রি। কন্টেম্পোরারি ইংলিশ পোয়েট্রির হালচাল কীরকম, ঠিক আছে, অবস্থা কীরকম ছিল, ভালো না খারাপ, এই সবগুলো নিয়ে কিন্তু এই সময় ডিসকাস করা হয়েছিল। অ্যান্ড তার সাথে সাথে ড্রামাটাও কিন্তু ডিসকাস করা ছিল। অবজেকশন টু ট্র্যাজি কমেডির যে ফ্লস বা ফল্ট সেগুলো নিয়ে কিন্তু অবজেকশন ছিল। অ্যান্ড ভায়োলেশন অফ দ্য ইউনিটিস, 3 ইউনিটিস, এই সবগুলোর ভায়োলেশন, এগুলো কিন্তু এখানে ডিসকাস করা ছিল। নেক্সট হচ্ছে রিমার্কস অন স্টাইল ডিকশন ভার্সিফিকেশন, এগুলো নিয়ে কিন্তু উনি বলেছিলেন যে পোয়েট্রির স্টাইল কী হবে, ডিকশন কীরকম হবে, ভার্সিফিকেশন কীরকম হবে, ভার্সগুলো কীরকমভাবে লেখা থাকবে, এইগুলো নিয়েও কিন্তু এই অ্যাপোলজি ফর পোয়েট্রিতে ডিসকাস করা আছে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, এইখানে অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কিভাবে উনি ডিসকাস করেছেন সেটার একটা ব্রিফ একটা আলোচনা আমরা করব। ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি আছে, সিডনি জাস্টিফাইজ হিজ ওন প্রেজ অফ পোয়েট্রি, উনি জাস্টিফাই করেছেন যে পোয়েট্রির প্রেজ, ঠিক আছে, পোয়েট্রি ভালো না খারাপ নয়, ভালোটাই বলেছেন বেসিক্যালি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যান্টিকুইটি অফ পোয়েট্রি, মানে কি এখানে কি ডিসকাস করেছেন, পোয়েট্রি প্রেসিডেড আদার ব্রাঞ্চেস অফ লার্নিং, পোয়েট্রি ইলুসিডেটস আদার লার্নিং, পোয়েট্রি আদার ব্রাঞ্চ। ঠিক আছে, শুধুমাত্র এটা কিন্তু শুধুমাত্র ইংলিশকে ইয়ে করে না বা লিটারেচারকে ইয়ে করে না, অন্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু পোয়েট্রি কি করে, শেখায়, একটা মানে উৎসাহিত করে। ঠিক আছে, আরেকটা কি, অন্য যে লার্নিং সেগুলোকেও কিন্তু উৎসাহিত করে। আচ্ছা, নেক্সট কি, আর্লি ফিলোসফার্স অর হিস্ট্রিয়ানস অ্যাপিয়ার্ড অ্যাজ পোয়েটস, পুরনো যে ফিলোসফার ছিল, হিস্ট্রিয়ান ছিল, যেরকম প্লেটো, অ্যারিস্টটল, এদের রাইটিংগুলোও কিন্তু কি ছিল, পোয়েটিকই ছিল। উনি কিন্তু এখানে সেটাই বলেছেন, যেরকম প্লেটোস ওয়ার্কস আর হাইলি পোয়েটিক্যাল। এটা গেল হচ্ছে সেকেন্ড সেকশন উনি ডিসকাস করেছেন যে অ্যান্টিকুইটি অফ পোয়েট্রি। নেক্সট হচ্ছে ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি। ঠিক আছে, পোয়েট্রি ফ্লারিশেস ইন অল কান্ট্রিজ ইন অল এজেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে পোয়েট্রি কিন্তু সমস্ত দেশে সমস্ত যুগে এটা কিন্তু ফ্লারিশ করেছে। ঠিক আছে, এরকম নয় যে একটা যুগেই বা একটা দেশে একটা টাইমেই কিন্তু পোয়েট্রি ফ্লারিশ করেছে, সমস্ত দেশে সমস্ত যুগে কিন্তু পোয়েট্রি ফ্লারিশ করেছে। নেক্সট হচ্ছে পোয়েট্রি সফেন্স দ্য হার্ড হার্টস অফ টার্কস অ্যান্ড টার্টার্স, শার্পেন্স রেড ইন্ডিয়ানস উইট। ঠিক আছে, মানে সমস্ত ধরনের মানুষকেও যে ইনফ্লুয়েন্স করেছে, এই লাইনটাতে কিন্তু সেটাই বলা হয়েছে, যে পোয়েট্রি যারা পড়েছেন, যেমন ধরো একটা মানে একটা পোয়েম পড়লে, একটা পোয়েট্রি পড়লে আমাদের কি হয়, আমাদের মনটা হয়তো একটু ভালো হয়ে যায়, বা কোনো দুঃখের কবিতা বললে আমাদের দুঃখ হয়ে এসে যায়, কোনো বিদ্রোহের কবিতা বললে আমরা হয়তো সেটা নিয়ে ভাবতে শুরু করি। ঠিক আছে, তো সমস্ত যুগের সমস্ত মানুষকে কিন্তু পোয়েট্রি চেঞ্জ করতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে। আরেকটা হচ্ছে যে অল এজেস, যেরকম সেই কোন কালে শেক্সপিয়ার একটা কবিতা লিখে গেছিলেন, একটা সনেট লিখে গেছিলেন, আমরা এখনো পড়ছি। ঠিক আছে, তা এরকম যে কি অল এজেস, সমস্ত এজে কিন্তু পোয়েটদের যে পোয়েট্রি সেটা কিন্তু ফ্লারিশ হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কন্টিনিউটি অফ পোয়েট্রি, সেটা কি, পোয়েট্রি ইজ লং লাস্টিং, বিগিনস ফার্স্ট অ্যান্ড লাস্ট লংগেস্ট। এইটা ওই একই ব্যাপার, যে পোয়েট অনেক দিন আগে, অনেক বছর আগে, আজকে 300-400 বছর আগে শেলি কি কবিতা লিখেছেন, কিটস কি কবিতা লিখেছেন, শেক্সপিয়ার কি লিখে গেছেন, আমরা কিন্তু এখনো সেটা পড়ে যাচ্ছি। তাহলে কি, এই যে লং লাস্টিং একটা ব্যাপার, ঠিক আছে, আজকে 500 বছর আগে তারা লিখে গেছেন, আমরা এখনো পড়ছি, অফকোর্স এটা লং লাস্টিং, এইটা কিন্তু সিডনি এখানে ডিসকাস করেছেন। নেক্সট হচ্ছে ওয়াইড রেসপেক্টেবিলিটি অফ পোয়েট্রি, গ্রিকো রোমান্স অনার্ড পোয়েটস অ্যাজ সিয়ার্স অ্যান্ড ক্রিয়েটার্স। ওয়াইড রেসপেক্টেবিলিটি মানে কি, সবাই রেসপেক্ট করছে
পোয়েট মানে এমন নয় যে একজন রেসপেক্ট করছে একজন করছে না, সবাই রেসপেক্ট করছে, ঠিক আছে। অ্যান্ড পোয়েট ইজ আ প্রফেট, প্রফেট মানে কি যারা ভবিষ্যৎবাণী বলে দিতে পারে। অফকোর্স মানে অনেক দিন আগে যেটা শেক্সপিয়ার লিখে গেছেন আমরা হয়তো এখন এসে রিলেট করতে পারছি সেই জিনিসটা, তাহলে কি অফকোর্স সেটা ফিউচারের কথা লিখে গেছেন, পোয়েট ইজ আ প্রফেট, ঠিক আছে। আরও কিছু কিছু ইয়ে আছে যেরকম অরাকলস, ঠিক আছে, ডেলফোজের যে অরাকলস, তারপরে সিবিলস প্রফেসিস, বিবলিক্যাল সামস, ঠিক আছে, বাইবেলে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু এখনও এখনকার দিনেও রেলেভেন্ট, আর সেগুলো কিন্তু কাইন্ড অফ প্রফেটিক্যালি, ঠিক আছে। তারপরে সিডনি কি ডিসকাস করেছেন, ডেফিনিশন অফ পোয়েট্রি, ঠিক আছে। পোয়েট্রিকে কি বলেছেন, আর্ট অফ ইমিটেশন। অফকোর্স পোয়েট্রি তো একটা মানে ইমিটেশনই, তাই না, মানে দুম করে কোথাও থেকে কিন্তু একটা রাইটার হয়তো ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের কথাই যদি ধরি, রাস্তায় যেতে যেতে ড্যাফোডিল দেখেছিলেন এবং ড্যাফোডিলগুলোকে নিয়ে পরে ভেবে ভেবে দ্য ড্যাফোডিলস কবিতাটা লিখেছিলেন। এইরকম কোথাও একটা কিছু দেখলেন, কোথাও একটা কিছু শুনলেন, তবে গিয়ে কিন্তু পোয়েট্রি একটা পোয়েট লেখে, মানে আউট অফ নোহার জিনিসটা আসে না, কোথাও একটা থেকে কোথাও একটা ছোট জিনিস দেখে হয়তো আইডিয়াটা আসে, তারপরে হয়তো ওনারা সেটা নিয়ে আরও বলতে থাকেন, ঠিক আছে। সো পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন। নেক্সট হচ্ছে পোয়েট্রি ইজ স্পিকিং পিকচার, মানে এমন একটা ছবি যেটা কথা বলে, অ্যান্ড ইটস এন্ড ইজ টু টিচ অ্যান্ড ডিলাইট, ঠিক আছে, মানুষকে কিছু শেখাবে। পোয়েট্রি মানে এরকম নয় যে যা খুশি একটা বললো দিয়ে হয়ে গেল, মানুষকে কিছু শেখাবে, ঠিক আছে, মানুষকে একটা শিক্ষা দেবে এবং মানুষের মনটাকে আনন্দিত করে, মানুষের মনে আনন্দ দেবে, তবেই কিন্তু এটা সেটা একটা পোয়েট হবে, পোয়েট্রি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা, হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট যে রাইটারকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জর্জ পুটেনহ্যাম, ঠিক আছে। জর্জ পুটেনহ্যামের লাইফ স্প্যান কি, 1529 to 1590, ঠিক আছে। হি ওয়াজ প্রবাবলি দ্য অথর অফ দ্য আর্ট অফ ইংলিশ পোয়েজি, ঠিক আছে, মানে একটু বিতর্ক আছে যে ইনি লিখেছেন নাকি অন্য কেউ লিখেছেন, সেই জন্য বলা হয়েছে যে প্রবাবলি দ্য অথর অফ। আচ্ছা, এইখানে উনি কি করেছিলেন, পোয়েট্রির একটা ক্রিটিক্যাল ডিসকাশন করেছিলেন, এবং এই বইটাতে কিন্তু তিনটে বই আছে বা তিনটে ভাগে কিন্তু এই বইটা লেখা, ঠিক আছে। বুক ওয়ানে কি আছে, পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ডিসকাশন, বুক টু এ কি আছে, প্রপোর্শন নিয়ে ডিসকাশন, বুক থ্রিতে কি আছে, অর্নামেন্ট নিয়ে ডিসকাশন, ঠিক আছে। আচ্ছা, এইটার আর্গুমেন্ট কিন্তু সেম সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রিতে বা অ্যাপোলজি ফর পোয়েট্রিতে যেরকম ইয়া আছে, ঠিক আছে, সেম ডিসকাশন কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো, এইবারে আমরা একটুখানি অ্যাপোলজি, সরি, আর্ট অফ ইংলিশ পোয়েজি যেটা জর্জ পুটেনহ্যামের, সেটা নিয়ে একটু ডিসকাস করে নেবো। ফার্স্ট বললাম যে তিনটে বুক, বুক ওয়ানে কি আছে, ডেফিনিশন অফ পোয়েট্রি, ঠিক আছে, ডেফিনিশন আছে, ক্লেম ফর অ্যাম্বিগুইটি অ্যান্ড ডিগনিটি ফর পোয়েট্রি, তাহলে কি অ্যাম্বিগুইটি অ্যান্ড ডিগনিটি আছে, আর এডুকেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ করাপ্টিং পাওয়ার্স অফ ফিকশন, মানে ফিকশন কি হয় আমাদের, কি হয়, কিছু না কিছু শিক্ষা দেয়, ঠিক আছে। সো দিস ইজ এডুকেটিভ। আচ্ছা, আরেকটা কি আছে, মেজর ডিভিশনস অফ ফিকশন, এপিক, ট্র্যাজেডি, কমেডি। এপিক কোনটা বা কোনটাকে আমরা এপিক বলবো, ট্র্যাজেডি কোনটা কোনটাকে আমরা ট্র্যাজেডি বলবো, কমেডি কোনটা, এগুলোর মধ্যে যে বেসিক ডিফারেন্সেস সেইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং মাইনর ডিভিশন অফ পোয়েমস, পোয়েমসের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, এলিজি আছে, রোম্যান্স আছে, প্যাস্টোরাল পোয়েট্রি আছে, ঠিক আছে। তো সেই রকম প্রেজ, ল্যামেন্টেশন, ম্যারেজ পোয়েমস আছে, ঠিক আছে। এর সাথে আরো কি হবে, ধরো প্যাস্টোরাল পোয়েট্রি, ঠিক আছে, দেন এলিজি, ল্যামেন্টেশন যেটা সেটাই হবে, ল্যামেন্টেশনটাই এলিজি, ঠিক আছে। তো আহ, এই সব পোয়েমসের যে মাইনর ডিভিশনগুলো আছে সেইগুলো কীরকম কি হবে সেটা কিন্তু এখানে ডিসকাস করা আছে। নেক্সট থিং হচ্ছে concerns with metrics pattern poems such as those written by George Herbert, anagrams and devices, ঠিক আছে। সো মেট্রিক্স এগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা আছে, যেরকম অ্যানাগ্রাম ডিভাইস, লিটারারি ডিভাইস আমরা যেগুলো পড়ি সেগুলো কীরকম হবে বা কীরকম ইউজ হবে সেই রকম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনসার্নস উইথ, বুক থ্রিতে কী ডিসকাস করা আছে, ফিগার্স অফ স্পিচ, আর কি প্রোভাইডস ইংলিশ ইকুইভ্যালেন্স ফর টেকনিক্যাল গ্রিক টার্মস, ঠিক আছে।
ফিগার্স অফ স্পিচ আমরা জানি কি, সেগুলো নিয়ে কিন্তু এই বইটাতে ডিসকাস করা আছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা, এটা গেল জর্জ পুটেনহামকে নিয়ে। উনি খুব একটা মেজর রাইটার নন, মাইনর রাইটার, এবং ওনার এই একটা বই নিয়ে পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্যার ওয়াল্টার র্যালে। স্যার ওয়াল্টার র্যালের লাইফ স্প্যান কি আছে, 1554 টু 1618। দেখো, হি ওয়াজ আ কোর্টিয়ার, অ্যাডভেঞ্চারার, পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ আ হিস্ট্রিয়ান। ঠিক আছে, হি ওয়াজ অলসো পাইরেট, প্রাইভেটিয়ার। পাইরেট মানে কি, তোমরা পাইরেটস অফ ক্যারিবিয়ান্স দেখেছো হয়তো অনেকেই। ঠিক আছে, পাইরেট মানে কি, বলা যায় যে জলদস্যু। ঠিক আছে, ইনি কিন্তু ওই রকম একজন পাইরেটও ছিলেন। অ্যালং উইথ স্যার ফ্রান্সিস ড্রেক, স্যার জন হকিন্স, স্যার হামফ্রে গিলবার্ট অ্যান্ড স্যার রিচার্ড গ্রেনভিল। কোয়েশ্চেন কিন্তু এটা আসতে পারে যে রাইটারদের মধ্যে কে ছিলেন পাইরেট। ঠিক আছে, কোয়েশ্চেন আসতে পারে। দ্য অ্যান্সার উইল বি স্যার ওয়াল্টার র্যালে। বাই 1582 হি বিকেম কুইন্স ফেভারিট। ঠিক আছে, পরের দিকে ভালো হয়ে গেছিলেন, তাই কুইন্স ফেভারিট হয়ে গেছিলেন। এস্টাবলিশড ইন 1584 দ্য ফার্স্ট ইংলিশ কলোনি ভার্জিনিয়া, দ্য নিউ ইন দ্য নিউ ওয়ার্ল্ড। এইটা কিন্তু উনি এক্সপ্লোর করেছিলেন এই জায়গাটা, যেরকম আমরা জানি যে আমেরিকা এক্সপ্লোর করেছিলেন আমেরিগো ভেসপুচি, লাইক দিস। আচ্ছা নেক্সট দেখো, ইন 1594 লেড অ্যান এক্সপিডিশন ইন সার্চ অফ এল ডোরাডো। এল ডোরাডো, এটা একটা মিথ আছে যে সাউথ আমেরিকায় একটা সিটি আছে যেখানে নাকি সব কিছু সোনার, বাড়ি ঘর মানে ঝাড় দিলে হয়তো সোনার ধুলো বেরোবে এরকম। ঠিক আছে, সো এল ডোরাডো এরকম একটা মিথিক্যাল একটা সিটি। মানে আসলে কিন্তু মানে আছে কি নেই সেটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে আছে কেউ বলে নেই। তো উনিও কিন্তু ওই সোনার খোঁজে কিন্তু এলডোরাডোর ওখানে কিন্তু গেছিলেন। যেরকম আমরা চাঁদের পাহাড়ে আমরা দেখেছি যে সোনার খোঁজে কি হয়, শঙ্কর হচ্ছে অনেক দূরে দূরে, বা অ্যালভারেজ, ঠিক আছে, দিয়েগো অ্যালভারেজ, সে সোনার খোঁজে অনেক দূর থেকে কিন্তু আফ্রিকায় আসে। তো সেই রকমই এলডোরাডো সাউথ আমেরিকার একটা জায়গা আছে, একটা সিটি আছে, যেখানে কিনা বলা হয় যে ওখানে সবকিছু সোনার, এবং অনেকেই আগেকার দিনে এরকম সোনার খোঁজে কিন্তু সেখানে যেত। ঠিক আছে, এবং সেখানে গিয়ে অনেক কিছু, হয়তো কেউ কেউ ফিরতো, কেউ কেউ ফিরতো না, কেউ ওখানেই হারিয়ে যেত। আচ্ছা নেক্সট দেখো, ডিসলাইকড বাই পিয়ার্স ফর প্রাইড অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স। ঠিক আছে, ও পিয়ার্স মানে কি, সহকর্মী বা বন্ধু। ওনার যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু ওনাকে খুব একটা পছন্দ করতেন, বিকজ অফ হিজ এক্সেসিভ প্রাইড অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারেস্টেড ইন স্কেপটিক্যাল ফিলোসফি, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। অ্যাপার্ট ফ্রম রাইটিং, উনি কিন্তু এইগুলোতেও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিলেন। ঠিক আছে, আগেই বলেছি হি ওয়াজ লাইক আ কি বলবো, মানে all-rounder. He was a courtier, he was an adventurer, he was a poet, and he was a historian also. ঠিক আছে, তো সেই কারণেই দেখো এখানেও কিন্তু উনি ফিলোসফিও ভালোবাসতেন, কেমিস্ট্রিও ভালোবাসতেন, ম্যাথসও ভালোবাসতেন। ঠিক আছে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট থিংস দিস আর। আচ্ছা, সাসপেক্টেড অফ atheistic connections, school of night, and of conspiring against James the First. ওনাকে সাসপেক্ট করা হয়েছিল, উনি কিং জেমস দ্য ফার্স্ট, তার এগেনস্টে মানে তাকে মারার হয়তো একটা চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। ঠিক আছে, এক্সিকিউটেড এট ওয়েস্টমিনস্টার ইন 1618। 1618-এ ওয়েস্টমিনস্টারে ওনাকে কিন্তু আহ, মেরে ফেলা হয়েছিল। আচ্ছা নেক্সট স্লাইড দেখো, র্যালেস ওয়ার্ক। ভেরি লিটল ওয়ার্কস পাবলিশড ইন হিজ লাইফ টাইম। ওনার লাইফ টাইমে সেরকম কিছু পাবলিশ হয়নি। সার্ভাইভিং ওয়ার্কস আর ডিউবিয়াস অথরশিপ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে ওনার ওশান টু সিনথিয়া, যেটা কিনা ডেডিকেট করা হয়েছিল কাকে, এলিজাবেথ দ্য ফার্স্ট। আগের স্লাইডে আমরা দেখেছি যে কুইন হি বিকেম দ্য কুইন্স ফেভারিট। ঠিক আছে, তাহলে কি ওশান টু সিনথিয়া উনি যেটা লিখেছিলেন সেটা কিন্তু এলিজাবেথকে ডেডিকেট করা হয়েছিল। হি রোট আ রিপ্লাই টু মার্লোস দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, টাইটেল দ্য নিমস রিপ্লাই টু দ্য শেপার্ড। মার্লো একটা রাইটিং মানে একটা লেখা লিখেছিল এই নামে, দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। এইটার এগেনস্টে উনি একটা রিপ্লাই দিয়ে লিখেছিলেন, সেটার নাম হচ্ছে দ্য নিমস রিপ্লাই টু দ্য শেপার্ড। ঠিক আছে, নেক্সট ইজ দ্য পোয়েম হোয়াট ইজ আওয়ার লাইফ। এটাও কিন্তু উনি লিখেছিলেন। অ্যানাদার রাইটিং শোজ আ মিডিয়েভাল কন্টেম্প্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এগেনস্ট দ্য স্পিরিট অফ রেনেসা হিউম্যানিজম। দ্য আনফিনিশড দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ রিটেন ডিউরিং ইমপ্রিজনমেন্ট। এই বইটাও কিন্তু উনি লিখেছিলেন, বাট এই বইটা কি আনফিনিশড, কমপ্লিট করতে পারেননি। ঠিক আছে, তার আগেই কিন্তু উনি
মারা গেছিলেন। ওকে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, দেখো নেক্সট আমরা দেখব কি এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার 1552 to 1599, born in London, received a humanist education. Again হিউম্যানিস্ট ছিলেন এরা সবাই, বা হিউম্যানিজম নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি অনেক কিছু। ব্লেন্ডেড শিভালরিক হিউম্যানিজম উইথ ক্রিশ্চিয়ান আইডিয়ালস। শিভালরিক হিউম্যানিজম এর আগে আমরা সিডনির ইয়েতেও দেখলাম, সিডনির রাইটিংও দেখলাম শিভালরিক হিউম্যানিজম। আচ্ছা, স্কুল মেটস ইনক্লুড কিড, থমাস কিড অ্যান্ড লজ। ঠিক আছে, এদের কিন্তু স্কুলমেট ছিলেন, মানে এরা সবাই একসাথে কিন্তু পড়াশোনা করে বড় হয়েছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েটেড বিএ অ্যান্ড এমএ ফ্রম কেমব্রিজ, হোয়ার হি বিগান হিজ ফ্রেন্ডশিপ উইথ গ্যাব্রিয়েল হার্ভে। দেখো গ্যাব্রিয়েল হার্ভের সাথে কিন্তু উনি কেমব্রিজ থেকে হি ওয়াজ হিজ ফ্রেন্ড। দেন ইন 1578 হি বিকেম সেক্রেটারি টু জন ইয়ং, বিশপ অফ রচেস্টার। ঠিক আছে, এগেন দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, হি বিকেম দ্য secretary of John Young, Bishop of Rochester. Next is in 1579 entered Leicester's service, where he became acquainted with Philip Sidney and poet Edward Dyer. ঠিক আছে, ফিলিপ সিডনি, ফিলিপ সিডনির সাথে কিন্তু এদের খুবই একটা ভালো সম্পর্ক ছিল, আমরা অলরেডি দেখেছি। লাইক হি ডেডিকেটেড আ বুক টু সিডনি। ঠিক আছে, হি ডেডিকেটেড হিজ শেপার্ডস ক্যালেন্ডার টু সিডনি। আচ্ছা, ইন দ্য সেম ইয়ার হি ম্যারেড টু ম্যাকেবাস ক্লাইড। ঠিক আছে, নেক্সট দেখো in 1580 became secretary to Lord Wilton, Lord Deputy of Ireland. From then on Spencer lived in Ireland as an English planter. ঠিক আছে, দেখো সেক্রেটারি টু লর্ড উইলটন, লর্ড ডেপুটি অফ আয়ারল্যান্ড। নেক্সট হচ্ছে আইরিশ uprisings against English rule was a regular occurrence at this time. For a while, he lived in the ruined castle of Kilcolman in Cork. Spencer was driven away and Kilcolman Castle was burned during Tyrone's rebellion in 1598. এই কিলকোমেন্স কাসেল ওখানে উনি কিন্তু থাকতেন, এবং এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল টাইরন্স রেবেলিয়নের সময়ে। ঠিক আছে, স্পেন্সার্স ইনফ্যান্ট চাইল্ড অ্যান্ড ফার্স্ট ওয়াইফ বিলিভ টু হ্যাভ ডাইড এট দিস টাইম। বলা হয়ে থাকে স্পেন্সার পালিয়ে যেতে পেরেছিলেন বা অন্য জায়গায় ছিলেন, বাট ওনার চাইল্ড অ্যান্ড হিজ ফার্স্ট ওয়াইফ এই সময় কিন্তু মারা গেছিলেন। আচ্ছা, নেক্সট দেখো এবার ওনার রাইটিংগুলো আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট রাইটিং হচ্ছে দ্য শেপার্ডস ক্যালেন্ডার, হুইচ ওয়াজ পাবলিশড ইন 1579. ওকে, অ্যাগেইন অ্যানাদার থিং ইজ দিস ওয়াজ ডেডিকেটেড টু স্যার ফিলিপ সিডনি। আমরা আগেই সিডনি পড়ার সময় দেখলাম যে সিডনিকে কিন্তু শেপার্ডস ক্যালেন্ডারটা কিন্তু স্পেন্সার কাকে ডেডিকেট করেছিলেন? সিডনিকে, স্যার ফিলিপ সিডনিকে। ঠিক আছে, তো এনার সাথে খুব ভালো সম্পর্ক একটু আগেও দেখলাম আমরা আগের স্লাইডে। আচ্ছা, পাবলিশড অ্যানোনিমাসলি আন্ডার দ্য সিউডোনিম ইমেরিটো। প্রথমে কিন্তু শেপার্ডস ক্যালেন্ডার লিখে উনি কিন্তু খুব বেশি মানে কি বলবো, উনি ভেবেছিলেন যে হয়তো লেখাটা অত ভালো হয়নি। ঠিক আছে, তো প্রথমে উনি কি করেছিলেন, সিউডোনিম একটা ছদ্মনামে কিন্তু উনি লেখাটা লিখেছিলেন। ছদ্মনামটা কি ছিল? ইমেরিটো। ঠিক আছে, আচ্ছা, সেটার মিনিং কি? আনওয়ার্দি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো অ্যান অ্যাকম্পানিং কমেন্ট্রি অন দ্য পোয়েমস বাই ইকে, প্রবাবলি এডওয়ার্ড কার্ক। ঠিক আছে, এইখানে এই যে পোয়েমগুলোর এগুলো শুরুতে কিন্তু ইকে বলে কেউ একজন কিছু একটা কমেন্ট লিখেছিলেন। আচ্ছা, নেক্সট থিং ইজ এ গ্রুপ অফ 12 এক্লোজ, ওয়ান ফর ইচ মান্থ, সাং বাই ভেরিয়াস শেপার্ড। শেপার্ডস ক্যালেন্ডার নামটা থেকে আমরা বুঝতে পারছি যে কি শেপার্ড অর্থাৎ কি না যারা হচ্ছে মেষ পালক বা মেষ চড়ায় তাদের একটা ক্যালেন্ডার, এবং এখানে কি আছে 12টা এক্লগস। ঠিক আছে, 12টা এক্লগস আছে, এবং ওয়ান ফর ইচ মান্থ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সব প্রত্যেকটা ইয়েতে, এবং প্রত্যেকটা সাং বাই ভেরিয়াস শেপার্ডস। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা গান কিন্তু একটা একটা কিন্তু শেপার্ডকে নিয়ে বা একজন একজন শেপার্ড কিন্তু প্রত্যেকটা এক্লগস কিন্তু গাইছে। ঠিক আছে, এক্সপ্রেসিং রিগ্রেট ফর এ লস্ট গোল্ডেন এজ, allegory symbolizing the state of humanity and uses diverse forms and meters. ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে শেপার্ডস ক্যালেন্ডারটা, এটা উনি কি দেখে ইন্সপায়ার হয়ে লিখেছিলেন? সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ থিওক্রিটাসেস ইডিলিস, ভার্জিলস এক্লগস, রেনেসো পোয়েট মেরট অ্যান্ড মান্টুয়া, এই দুজনের রাইটিং
এবং থিওক্রিটাসের ইডিলিস অ্যান্ড ভার্জিলের একলগ, এগুলো নিয়ে কিন্তু এগুলো নিয়ে কিন্তু ইয়ে করেছিল, এগুলো নিয়ে কিন্তু উনি এই লেখাগুলো লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট দেখো, ইন 1591 a volume of 9 poems entitled entitled complaints appeared. Some of the poems are, আচ্ছা এইটা স্পেন্সারের আরেকটা রাইটিং, সেটা হচ্ছে একটা পোয়েট্রি কালেকশন কিন্তু লেখা হয়েছিল। সেখানে কি কি পোয়েম ছিল? দ্য রুইন্স অফ টাইম, দ্য টিয়ার্স অফ দ্য মুজেস, ঠিক আছে, এছাড়া কি ছিল? প্রজোপিয়া, মাদার হাবার্স টেল, ঠিক আছে, এই কটা পোয়েম কিন্তু ছিল, এই কটা কয়েক ফেমাস পোয়েম ছিল। আচ্ছা, এই একই ইয়ারে আরেকটা কি পাবলিশ হলো 1590-তে, ড্যাফনেইডা, ঠিক আছে। এইটা কি, ড্যাফনেইডাটা কি নিয়ে আছে? এটা একটা এলিজি, ঠিক আছে, এলিজি মানে কি মোর্নিং করছে, ঠিক আছে, কারোর একটা কেউ একটা মারা গেছে, এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে। কার? একজনের ডেথ নিয়ে। ডেথটা কার? ডেথ অফ লেডি হাওয়ার্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যান ইমিটেশন অফ চসার্স বুক অফ দ্য রাচেস। বুক অফ দ্য রাচেস আমরা পড়েছিলাম না ফার্স্টের দিকের ক্লাসে? চসারের, যেখানে কি হচ্ছে একজন কি বলবো ল্যামেন্টেশন, এগুলোকে কিন্তু একজন মারা গেছে তার বই, মানে তাকে নিয়ে কিন্তু ল্যামেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইন 1594 হি কোর্টেড অ্যান্ড ম্যারিড এলিজাবেথ বয়েল, ঠিক আছে। ইন 1595 অ্যামোরেট্টি অ্যান্ড এপিথ্যালামিয়ান পাবলিশ টুগেদার, ঠিক আছে। এই দুটো এগেইন, এগুলো ওনার খুব ইম্পর্টেন্ট রাইটিং, অ্যামোরেট্টি অ্যান্ড এপিথ্যালামিয়ান, ঠিক আছে। অ্যামোরেট্টি একটা সনেট সিকোয়েন্স, এপিথ্যালামিয়ান যেটা কিনা এলিজাবেথ বয়েলকে নিয়েই লেখা। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, হ্যাঁ, আরেকটা রাইটিং, কলিন ক্লাউডস কাম হোম এগেইন, কলিন ক্লাউড হ্যাজ কাম হোম এগেইন, এটা কত সালে হয়েছিল পাবলিশ? 1595-এ। এটা কি একটা অটোবায়োগ্রাফিক্যাল প্যাস্টোরাল অ্যালিগোরি, ঠিক আছে, ডেসক্রাইবস স্পেন্সার্স ফার্স্ট লন্ডন জার্নি অ্যান্ড দ্য ভাইসেস ইনহেরেন্ট ইন কোর্ট লাইফ, ডেডিকেটেড টু স্যার ওয়াল্টার র্যালে। স্যার ওয়াল্টার র্যালেকে নিয়ে আমরা একটু আগে ডিসকাস করলাম না? সেই ওয়াল্টার র্যালেকে কিন্তু এই কলিন ক্লাউড হ্যাজ কাম হোম এগেইন এইটা কিন্তু ডেডিকেট করা হয়েছিল, ঠিক আছে। আরেকটা কি, অটোবায়োগ্রাফিক্যাল। অটোবায়োগ্রাফিক্যাল মানে কি ওনার নিজের জীবনী কিন্তু এখানে ডেসক্রাইব করা, ঠিক আছে। আর প্যাস্টোরাল মানে তো আগেই বলেছি, যেখানে কিনা শেপার্ডদের নিয়ে ডিসকাশন থাকবে, তারপরে রুরাল লাইফ সেসব নিয়ে ডিসকাশন থাকবে। অ্যালিগরি মানে কি একটা হয়তো বলছে কিন্তু মিনিংটা হয়তো, রিয়েল মিনিংটা হয়তো অন্য কিছু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, হু ইজ কলিন ক্লাউড। এখানে যে কি বলবো প্রোটাগনিস্ট যে আছে, সেই কলিন ক্লাউড ইজ আ রাস্টিক ক্যারেক্টার ক্রিয়েটেড বাই জন স্কেলটন, appears in the shepherd's calendar and book 6 of the fairy queen. কলিন ক্লাউড রিপ্রেজেন্ট স্পেন্সার হিমসেলফ, ঠিক আছে। আগেই বলেছি কি এটা অটোবায়োগ্রাফিক্যাল, তাহলে কি কলিন ক্লাউডটা কাকে রিপ্রেজেন্ট করছে? স্পেন্সারকেই রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, 1596-এ কি হয়েছিল? চারটে হিম লিখেছিলেন উনি, প্লেটোনিক রিফ্লেকশনস অন হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ। আর 1596-এ আরেকটা রাইটিং, সেটা হচ্ছে প্রোথ্যালামিয়ান, ঠিক আছে। নেক্সট দেখো। আচ্ছা, পাবলিকেশন অফ ফেয়ারি কুইন। ফেয়ারি কুইন পাবলিশ কবে হয়েছিল? 1590-তে। প্রথম তিনটে বই, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, ফেয়ারি কুইনের 6টা বই আছে টোটাল, প্রথম তিনটে পাবলিশ হয়েছিল 1590-তে, অ্যান্ড বুক 4 to 6 কিন্তু পরে পাবলিশ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কুইন, অফকোর্স এটা কুইন এলিজাবেথকে ডেডিকেট করা হয়েছিল, ঠিক আছে। বিকেম অবটেইন এ পেনশন ফ্রম দ্য কুইন ফর দিস, কুইনের থেকে কিছু মানে মানে টাকা পয়সা উনি পরে পেয়েছিলেন, হ্যাঁ, যেহেতু ওনাকে ডেডিকেট করে লিখেছিলেন। কুইন ওয়াজ ভেরি হ্যাপি। আচ্ছা, বিকেম দ্য ফার্স্ট আনঅফিসিয়াল পোয়েট লরিয়েট। Before him, John Gower and John Skelton are important court poets, and John Dryden became the first poet to get the title Poet Laureate in 1668, ঠিক আছে। তো আনঅফিসিয়াল পোয়েট লরিয়েট কিন্তু উনি ছিলেন। অফিসিয়ালি ফার্স্ট পোয়েট লরিয়েট টাইটেল কে পেয়েছিলেন? জন ড্রাইডেন, এটাও মনে রাখবে, ঠিক আছে। ফার্স্ট অফিসিয়াল পোয়েট লরিয়েট কে হয়েছিলেন? জন ড্রাইডেন ইন 1668, ঠিক আছে। আচ্ছা, ইন 1596 6 বুকস অফ দ্য ফেয়ারি কুইন পাবলিশ টুগেদার। কি বললাম? 1590-তে ফার্স্ট 3 বুকস
পাবলিশ হয়েছিল। পরে 1596-এ একসাথে 6টা বই আবার পাবলিশ হয়েছিল। ঠিক আছে। মিউটেবিলিটি ক্যান্টো দ্য সেভেন্থ বুক অ্যাপিয়ার্ড ইন ফোলিও ইন 1609। এগেন এইটা আরেকটা বই যেটা কিনা 1609-এ পাবলিশ হয়েছিল। আচ্ছা, ডেথ অ্যান্ড ফেম দেখো, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 46 অ্যাট ওয়েস্টমিনস্টার অন 13 জানুয়ারি 1599 ফর ল্যাক অফ ব্রেড অ্যাকর্ডিং টু বেন জনসন। ল্যাক অফ ব্রেড মানে কি? খাবার পাচ্ছিল না, টাকা পয়সা ছিল না, খাবার পাচ্ছিল না। ঠিক আছে, খুবই প্যাথেটিক একটা ডেথ অফকোর্স ফর এভরি পোয়েট, এবং সব পোয়েটদের কিন্তু এইটাই ফেস করতে হয়, দে হ্যাভ নো মানি অ্যান্ড অল দিস। ঠিক আছে, নেক্সট দেখো, আদার পোয়েটস আর সেড টু হ্যাভ থ্রোন পোয়েমস অ্যান্ড পেন্স ইনটু হিজ গ্রেভ অ্যাট দ্য টাইম অফ বারিয়াল। ঠিক আছে, অন্য পোয়েটরা ওনার যখন ওনাকে যখন মানে বাড়ি করা হচ্ছিল, ঠিক আছে, তখন কি করেছিল, তাদের নিজেদের পোয়েমস এবং পেন্স কিন্তু ছুড়ে দিয়েছিল মানে তার সম্মানে। আচ্ছা, নেক্সট হচ্ছে কালেক্টেড ওয়ার্কস ফার্স্ট পাবলিশড ইন 1611। ক্রিটিক্স হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট স্পেন্সার ইউজড পোয়েট্রি ফর পলিটিক্যাল পারপাসেস। হিজ সরি, এটা ক্রিটিক্সরা বলেছেন, বাট ইট ইজ নট ফুললি ট্রু, ইটস পার্শিয়ালি ট্রু। His pastoral poetry has underlying political themes, advocated imperialist themes. আচ্ছা, নেক্সট দেখো ক্রিটিকরা কে কি বলেছেন অ্যাবাউট স্পেন্সার। সিডনি অ্যান্ড বেন জনসন কমপ্লেইন্ড এগেনস্ট হিজ আর্কেইজম। জনসন সেইড হি রাইট নো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, মিল্টন কি বলেছেন? মিল্টন কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিলেন। মিল্টন অ্যাপ্রিসিয়েটেড দ্য সেইজ অ্যান্ড সিরিয়াস স্পেন্সার। ঠিক আছে, অ্যান্ড হি ফাউন্ড হিম আ বেটার টিচার দ্যান থমাস অ্যাকুইনাস অ্যান্ড ডান্স স্কটাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে 18th সেঞ্চুরিতে কি হয়েছিল, এ পিরিয়ড অফ স্পেন্সার স্কলারশিপ হয়েছিল। দেন পিকচুরাল কোয়ালিটি অফ স্পেন্সার্স ওয়ার্কস অ্যাডমায়ার্ড। অলসো দ্য ফেয়ারি কুইন অ্যাডমায়ার্ড ফর ইটস ইমাজিনেটিভ কোয়ালিটি। এগুলো কিন্তু 18th সেঞ্চুরিতে এসে হয়েছিল, অনেকটা পরে। ঠিক আছে, স্পেন্সার মারা যাওয়ার অনেকটা পরে। ফাউন্ড ইটস অ্যালিগরি ডিস্টেস্টফুল। থমাস ওয়ালটনস অবজারভেশনস অন দ্য ফেয়ারি কুইন। ঠিক আছে, আর দেখো, আচ্ছা, রোম্যান্টিক্সরা কি বলেছিল অ্যাবাউট স্পেন্সার? স্পেন্সার ওয়াজ দ্য পোয়েটস পোয়েট, admired as the poet of dreams, beauty, and sensuous appeal. Hazlitt and others disliked the allegorical form. কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, এমন নয় কিন্তু সবাই ভালো বলছে বা সবাই খারাপ বলছে। বিভিন্ন সময় বিভিন্ন জন কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে। হ্যাজলিট অ্যান্ড আদার্স, সরি, ওয়ার্ডসওয়ার্থ দ্য হোয়াইট ডো অফ রাইলস্টোন শোজ অ্যাডমিরেশন ফর বুক ওয়ান অফ দ্য ফেয়ারি কুইন। ওয়ার্ডসওয়ার্থের এই বইটায় কিন্তু ফেয়ারি কুইনের বুক ওয়ান নিয়ে কিন্তু অ্যাডমিরেশন আছে। ঠিক আছে, ইন বুক থ্রি of the prelude, Wordsworth describes as having read at Cambridge sweet Spenser moving through his clouded heaven with the moon's beauty and the moon's soft pace. ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই লাইনটা ওনার জন্য বলেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো ডব্লিউ বি ইয়েটস। ডব্লিউ বি ইয়েটস কি বলেছিলেন? চার্মড স্লিপ। ঠিক আছে, হি লাইকড দ্য চার্মড স্লিপ অফ স্পেন্সার পোয়েট্রি, ফাউন্ড হিজ মোরালিটি অফিসিয়াল অ্যান্ড ইম্পার্সোনাল, called him the first salaried moralist. And টি.এস. ইলিয়ট কি বলেছিলেন? ইন হিজ এসেইজ, এসেইজ বলে টি.এস. ইলিয়ট একটা লেখা লিখেছিলেন। ইলিয়ট কনসিভড of the fairy queen as a poetic curio and doubted that anyone other than scholars had read the book with delight. আচ্ছা, নেক্সট দেখো ফেয়ারি কুইন নিয়ে আর কি বলা হয়েছিল। দেখো, ফেয়ারি কুইন আরেকটু ডিসকাস করবো, সেটা হচ্ছে ইটস আ লং ডেন্স অ্যালিগরি। আগেই বলেছি অ্যালিগরি। ঠিক আছে, ইন এপিক ফর্ম অফ ক্রিশ্চিয়ান ভ্যালুস টাইড টু আর্থারিয়ান লিজেন্ডস। স্পেন্সার কলস ইট আ ডার্ক কনসিট। দেখো, এখানে ফেয়ারি কুইনের কভারের একটা পিকচার দেওয়া আছে। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি লেটার টু স্যার ওয়াল্টার রেলে। ফেয়ারি কুইনের ইন্ট্রোডাক্টরি যে একটা অংশ আছে সেটা কিন্তু ওয়াল্টার র্যালেকে লেখা বা ডেডিকেট করা। ইনিশিয়ালি ইন্টেন্ডেড অ্যাজ আ কার্টেসি বুক গাইড টু ম্যানার্স পপুলার ইন দ্য 15th সেঞ্চুরি লাইক ক্যাস্টিগলিওনিস দ্য কোর্টিয়ার। ঠিক আছে, ফেয়ারি কুইন কিন্তু অনেকটা
ক্যাস্টিগলিওনের দ্য কোর্টিয়ারের ধাঁচে লেখা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, স্পেন্সার্স প্রোক্লেইমড এইম ইন দ্য প্রিফেটরি লেটার টু ওয়াল্টার র্যালে ইজ টু ফ্যাশন আ জেন্টলম্যান অর নোবেল পারসন ইন ভার্চুয়াস অ্যান্ড জেন্টল ডিসিপ্লিন, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ফেয়ারি কুইনের প্ল্যানিং কি ছিল, কিভাবে লেখার প্ল্যানিং ছিল। প্রথমে স্পেন্সার ভেবেছিলেন যে টোটাল 24টা বই লিখবেন, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে 12টা প্রথম যে ফার্স্ট 12 বুকস ইচ বেসড অন এ নাইট এক্সাম্পলিফাইং প্রাইভেট ভার্চুস, প্রথম 12টা বই কোনো একজন নাইট প্রাইভেট ভার্চুকে ডেসক্রাইব করবে, ঠিক আছে। এবং পরের 12টা কি হবে, বেসড অন কিং আর্থার ডিসপ্লেইং পাবলিক ভার্চুস। পরের 12টা কিন্তু এইরকম থাকবে, অ্যারিস্টটল ইজ দ্য সোর্স অফ দিস ভার্চুস, অ্যাকুইনাস অলসো অ্যান ইনফ্লুয়েন্স, ঠিক আছে। এইসব ভার্চুগুলোর সোর্স কে ছিল, অ্যারিস্টটল, ঠিক আছে। আর্থার স্ট্যান্ডস ফর ম্যাগনিফিসেন্স, গ্লোরিয়ানা অর ফেয়ারি কুইন স্ট্যান্ডস ফর গ্লোরি, ঠিক আছে। ফেয়ারি কুইন বা গ্লোরিয়ানা, ক্যারেক্টার নেমটা হচ্ছে গ্লোরিয়ানা, স্ট্যান্ডস ফর গ্লোরি, ঠিক আছে। মিউটেবিলিটি ক্যান্ডো রিপ্রেজেন্টস কনস্ট্যান্সি। আচ্ছা, এই যে 24টা বই উনি প্ল্যানিং করেছিলেন, এর মধ্যে প্রথম যে এই 12টা বুক, এই 12টার মধ্যে মাত্র 6টা কিন্তু লিখতে পেরেছিলেন, ঠিক আছে। বাকিগুলো কিন্তু উনি লিখে যেতে পারেননি। দেখো, only 6 out of the first 12 was completed, first major poem to be written in Spenserian stanza, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো বইগুলোর নাম। প্রথম বুক 1 এর নাম কি, রেড ক্রস নাইট, ঠিক আছে, যেটা রিপ্রেজেন্ট করছে কি অ্যাংলিকান চার্চ, সেন্ট জর্জ ইংল্যান্ড অ্যান্ড সেন্ট ফিলিপ সিডনি। বুক 2 এর নাম গাইওয়ান, বুক 3 এর নাম ব্রিটোমার্ট, বুক 4 এর নাম ট্রায়ামন্ড অ্যান্ড ক্যাম্বেল, বুক 5 এর নাম আর্টিগল, বুক 6 এর নাম ক্যালিডোর। এই বই কটার নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, বই কটার নাম কিন্তু সবাই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। দেখো এবার একটা জিনিস, ফার্স্ট বুক যে রেড ক্রস নাইট, এটা কি নিয়ে লেখা বা কি নিয়ে ডেসক্রাইব, এটা হোলিনেস। সেকেন্ডটা টেম্পারেন্স, থার্ড ওয়ান ইজ চেস্টিটি, fourth one is on friendship, book 5 is on justice, book 6 is on courtesy। আচ্ছা, এইবারে দেখো ফেয়ারি কুইনের ফিচার্স, ঠিক আছে। ইট সেলিব্রেটস এন্ড মেমোরিয়ালাইজেস টিউডর ডাইনাস্টি, like Virgil glorifies Augustus Caesar's, দেখো ভার্জিল যেরকম অগাস্টাস সিজার্সের রোমকে নিয়ে কি বলবো খুব বেশি ডেসক্রাইব করেছিল বা সেটাকে গ্লোরিফাই করেছিল ইনিডে, সেরকম এই বইটাতেও টুডর ডাইনাস্টিকে কিন্তু গ্লোরিফাই করা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কানেক্টস টুডর লিনিয়েজ টু কিং আর্থার, তারপরে কি অ্যালিগোরিক্যাল অ্যান্ড অ্যালিউসিভ, এমবডিজ দ্য ইটার্নাল কনফ্লিক্ট অফ গুড অ্যান্ড ইভিল, গুড অ্যান্ড ইভিলের মধ্যে একটা যে কনফ্লিক্ট সেটা কিন্তু এখানে করা আছে, এখানে দেওয়া আছে। নেক্সট ইনফ্লুয়েন্সেস, এটা কাদের দেখে ইন্সপায়ার হয়েছিল, কোন কোন লেখা থেকে। ফার্স্ট ওয়ান ইজ লুডোভিকোস অ্যারিওস্টোস ওরল্যান্ডো ফিউরোসিও। নেক্সট হচ্ছে টর্কিওয়াটো ট্যাসোস জেরুজালেম ডেলিভার্ড, এই বই দুটো থেকে কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিলেন। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্পেন্সারের কি আমোরেট্টি। দেখো এখানে কিন্তু আমোরেট্টির একটা কভার পিকচার দেয়া আছে। এটা প্রথমেই বলেছিলাম কি সনেট সিকোয়েন্স অন হিজ কোর্টশিপ উইথ এলিজাবেথ বয়েল ওভার এ পিরিয়ড অফ 2 ইয়ার্স, ঠিক আছে। পরবর্তীকালে উনি এলিজাবেথ বয়েলকে বিয়েও করেছিলেন, সেটা আমরা দেখেছি। এলিজাবেথ বয়েলকে ডেডিকেট করি বা তাকে নিয়েই কিন্তু এই সনেট সিকোয়েন্সটা লেখা, ঠিক আছে। দিস ওয়াজ রিমার্কেবল অ্যামং আদার সনেট সিকোয়েন্সেস ফর ইটস ক্রোনোলজিক্যাল ন্যারেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে কটা সনেট আছে, 89 সনেটস আছে, ফলোড বাই 4 শর্ট লিরিক্স কল্ড অ্যানাক্রেনোটিকস অ্যান্ড এপিথ্যালামিয়ান, ঠিক আছে। আমোরেট্টির পরের পার্টটাই কিন্তু এপিথ্যালামিয়ান, ঠিক আছে। আমোরেট্টি মিনস কি লিটল লাভস, ফলো পেট্রার্কান কনভেনশনস টু আ লার্জ এক্সটেন্ট।
তো আমরেটটি কি পেট্রার্কান স্টাইলে লেখা। আচ্ছা, এইবারে এপিথ্যালামিয়ান। এপিথ্যালামিয়ান লেখা হয়েছিল কত সালে? 1595-এ পাবলিশড হয়েছিল। ঠিক আছে। গ্রিক ওয়ার্ড এপিথ্যালামিয়াম, এই ওয়ার্ডটা থেকে কিন্তু এপিথ্যালামিয়ান ওয়ার্ডটা নেওয়া হয়েছিল। সং ইন অনার অফ আ নিউলি ওয়েড কাপল, নতুন মানে সদ্য বিবাহিত একজন কাপলকে নিয়ে কিন্তু এই এপিথ্যালামিয়ানটা কিন্তু লেখা বা তাদেরকে ডেডিকেট করে লেখা। ঠিক আছে। ফার্স্ট রিটেন বাই স্যাফো, এপিথ্যালামিয়ান নামে আরও একটা লেখা কিন্তু প্রথম কে লিখেছেন স্যাফো বলে একজন রাইটার। ঠিক আছে। ফর্ম পপুলার অ্যামং ক্লাসিক্যাল ল্যাটিন অ্যান্ড ইটালিয়ান রেনেস অফ পোয়েটস, সেলিব্রেট স্পেন্সার্স ম্যারেজ উইথ এলিজাবেথ বয়েল। একটু আগে দেখলাম যে এলিজাবেথ বয়েলকে নিয়ে আমরেটটিও লেখা। এরপরে এলিজাবেথ বয়েলের সাথে স্পেন্সারের ম্যারেজটাকে নিয়ে কিন্তু এপিথ্যালামিয়ান লেখা। ইনভোকেশন টু দ্য মিউজেস বিফোর ডন, অ্যাওকনিং অফ দ্য ব্রাইড, এটা কিন্তু থিম। ঠিক আছে। থিমে কি কি আছে? ইনভোকেশন টু দ্য মিউজেস বিফোর ডন, অ্যাওকনিং অফ দ্য ব্রাইড, প্রোগ্রেস টু দ্য চার্চ, ওয়েডিং সেরেমনি, অনসেট অফ নাইট, ফাইনাল প্রেয়ার ইন দ্য ব্রাইডাল চেম্বার ফর ফ্রুটফুল প্রোজেনি। সো ক্রিশ্চিয়ান ম্যারেজে যে মানে পুরো একটা সারাদিনে যা যা হয় সেইটা নিয়ে কিন্তু এই এপিথ্যালামিয়ানের এটা কিন্তু লেখা। আচ্ছা, কি আর কি আছে? দ্য উডস শ্যাল টু মি অ্যান্সার অ্যান্ড মাই ইকোরিং। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন বইটা থেকে। আচ্ছা, এপিথ্যালামিয়ানের পরে আরেকটা লেখা হয়েছিল, সেটা হচ্ছে প্রোথ্যালামিয়ান। ঠিক আছে। প্রোথ্যালামিয়ান লেখা হয়েছিল কত সালে? 1596-এ। আচ্ছা, ওয়ার্ডটা স্পেন্সার নিজেই কিন্তু লিখেছিল। এটার মিনিং কি? স্পাউসাল ভার্ব। এইটা কি জন্য লেখা হয়েছিল? দেখো, টু সেলিব্রেট দ্য ডাবল বিথ্রোটাল অফ ক্যাথরিন অ্যান্ড এলিজাবেথ সমারসেট, ডটার্স অফ আর্ল অফ রস্টার। ঠিক আছে। 10 স্ট্যান্জাস মডেলড অন ইটালিয়ান ক্যানজোনি, সিঙ্গুলার ক্যানজোন, আ ব্যারেল লাইক লিরিক। একটা জিনিস বলেছিলাম যে স্পেন্সার কি রাইটিং নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন। তো এইখানে উনি কি করেছিলেন? ইটালিয়ান ক্যানজোনি স্টাইলে কিন্তু 10টা স্ট্যান্জা লিখেছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, আ ডিসকন্টেন্টেড কোর্টিয়ার ডেসক্রাইব সাইটস অ্যালং দ্য থিমস স্পেশালি অফ টু বিউটিফুল সোয়ানস, ক্যাথরিন অ্যান্ড এলিজাবেথ। ঠিক আছে। দুটো খুব সুন্দর সোয়ানকে নিয়ে এখানে লেখা আছে, যারা কিনা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে ক্যাথরিন অ্যান্ড এলিজাবেথকে। ঠিক আছে। দ্য বিথ্রোয়াল অফ টেক্স প্লেস at Essex House, and the Earl of Essex is complimented for his valiant fighting at Cadiz during the attack on the Spanish Armada. ঠিক আছে, এটা হচ্ছে থিম। অ্যান্ড রিফ্রেন ইজ সুইট থেমস রান সুইফটলি টিল আই এন্ড মাই সং। এই লাইনটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। ঠিক আছে। সো এই লাইনটা কিন্তু প্রোথ্যালামিয়ান থেকে নেওয়া। ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো একটা জিনিস, স্পেন্সার কি কি রাইটিং স্টাইল ইনভেন্ট করেছিলেন। ঠিক আছে। স্পেন্সার ইন স্ট্যান্জা ভ্যারিয়েশন অফ ওটাবা রিমা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওটাবা রিমার কিন্তু উনি একটা টেকনিক নিজে শুরু করেছিলেন। ঠিক আছে। 8 লাইন্স অফ আয়াম্বিক পেন্টামিটার ফলোড বাই অ্যান আলেকজান্দ্রাইন। ঠিক আছে। রাইম স্কিম সেটার কি? এ বি এ বি বি সি বি সি সি, ওটাবা রিমার রাইম স্কিম বা মানে লেখার স্টাইল। ঠিক আছে। ইউজড বাই রোমান্টিক পোয়েটস, বায়রন ইন চাইল্ড হ্যারোডস পিলগ্রিমেজ কিন্তু ওটাবা রিমা কিন্তু ইউজ করেছিলেন। আর শেলি অ্যাডোনিসে কিন্তু এই রাইটিং স্টাইলটা ফলো করেছিলেন। আচ্ছা, ঠিক আছে। দেখো, আহ এখানে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা এখন করতে পারো।